বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়। প্রেম কি সিনেমায় অনেক প্রেম করেছে আপু, আর জানি না, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এটা যখন ভাবি তখন আসলে সব কিছু পজিটিভ হয়ে যায়। আমার কিছুটা হলো একটু র্যাশ উঠলে আমি খুব টেনশনে পড়ে যাই, তখন আমি সরাসরি একদম স্কিনের ডক্টরের কাছে চলে যাই এবং যত দিন যেতে থাকে তত মন খারাপ হয়ে যায়, রোজা শেষ হয়ে যাচ্ছে। ছোটবেলার ঈদ না কখনো ভোলা যাবে না। ঈদের দিন কোন খাবারটা না হলে তোমার ঈদটা ঈদ ফিলই লাগে না? পোলাও, রোস্ট, সেমাই আর চটপটি, ওই যে খুঁজে নেই খা, এটা ভাতের সাথে মাছ, আমরা ভাত মাছ যেটা খাই সুশি এরকমই খা তুই। কাজী হায়াত আঙ্কেলের সাথে কাজ করেছি, আমাকে শুটিং এর সময় বলছিল যে তুই এই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবি। ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমি সারাদিন সিগারেট আর গাঁজা খাই, ওটাতেই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। সাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানে না, তো সাকিবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আলাদা। ফ্রেন্ডশিপটা, বন্ডিংটা সেটা ছিল হচ্ছে মান্না ভাইয়ের সাথে। উনি যে বেঁচে নেই, ওনার উপর না রাগ হয় খুব। চলে গেছেন, অনেক কিছু দেখা বন্ধ হয়েছে, আপনি ভালো আছেন, তবে হ্যাঁ ফিল্মের অনেক লস হয়েছে। কোনো হিরো বাদ নাই, আমি কারোর সাথে যে নায়িকা হই নাই। তুমি হর্স রাইডিং? আমি হর্স রাইডিং করেছি। আমি এই বলে যখন নামলাম, এই পেয়ারা গাছের কাটা এখান থেকে ধরে কেটে গেল। রাজা কাকা দেখে বলো কিছু হয়নি, একটু হাতে স্যাভলন কিছু লাগিয়ে দাও, পরে শুট করো। দিল রাজা আঙ্কেল বকা, এই মেয়ে 500 টাকার জিনিস 300-তে 1200-তে নামায় নিয়ে আসে। আমি তো তখন হুজুর আসতেন, বলতে এশার নামাজটা ইমামতি করবে আমি। মানে তুমি ইমামতিও করেছো? আমি করেছি, আমি জোরে পড়তাম উচ্চারণ করে, বাড়ি ভাড়াটা দিয়েছি, সবকিছু কমপ্লিট করেছি। তো একদিন আগে বলছে সরি তোমাকে নিতে পারছি না, টাকাটা ব্যাক করো। সিনেমা কাকে বলে, পলিটিক্স এখন যেভাবে যাদের মাধ্যমে জেনেছি বা শিখেছি, তখন বুঝিয়ে দিতাম পলিটিক্স কাকে বলে। একবার ভেবেছিলাম আমাদের স্টুডিওতে আজকে কোনো আলোই লাগবে না, কারণ আজকে যিনি এসেছেন তার আলোতেই আমাদের সব কিছু ঝলমলে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি তার নামের মতোই পূর্ণিমা। সৌন্দর্য, ব্যক্তিত্ব আর অভিনয়ে কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। 90-এর দশকের শেষ থেকে শুরু করে দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম আর উপস্থাপনার জগতেও তিনি কিন্তু দুর্দান্ত। এশিয়া পোস্টের ঈদ স্পেশাল এপি স্টারে আজকে পূর্ণিমার আলোতেই ঝলমলে হয়ে উঠেছে। আপু, ওয়েলকাম টু আওয়ার শো। ঈদ মোবারক, কেমন আছো? ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু নার্ভাস। কেন? তোমাকে দেখে? না একদমই না, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর তুমি তো অলওয়েজ সুন্দর। ঈদ কেমন কাটছে? ঈদের মানে আছে না জাঁকজমকপূর্ণ পোশাক থেকে আজকে ভেবেছি একটু ব্ল্যাকে যাই, কারণ আমার পছন্দের কালার ব্ল্যাক, আমি সবসময় বলে এসেছি। তো এই কয়েকদিন হচ্ছে তো অনেক কিছু জাঁকজমক ড্রেস পরেছি, তো আজকে একটু সিম্পল লুকে ভাবলাম যে আসি, এপি স্টারের প্রোগ্রামে আসি, তো ভালো লাগছে। ইউ লুক সো বিউটিফুল। মানে সিম্পল, তুমি এমনিতেই গর্জিয়াস, মানে তুমি যাই পরো সেখানেই তোমাকে গর্জিয়াস লাগে। কিছুদিন আগে তোমার একটা ছবি দেখছিলাম, তুমি উমরাতে ছিলে সম্ভবত, তখন ওখানেও তোমাকে মনে হচ্ছিল ওয়াও আপু কি সুন্দর। এটা হতে পারে আমি ছোট্টবেলা থেকে তোমার হয়তো আমি মানে অসম্ভব মানে তোমাকে ফলো করেছি, তোমার সিনেমা দেখে বড় হয়েছি, বা মানে তোমার সিনেমা দেখে দেখে তোমার গান দেখে দেখে নাচতাম, প্রেমীও প্রেমী। সো এই কারণে আমি আজকে একটু বেশি নার্ভাস যে আজকে তুমি আমার গেস্ট, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড যে আমি আজকে তোমাকে হোস্ট করতে পারছি। থ্যাংক ইউ। তো আমাদের এই ঈদের অনুষ্ঠানে আজকে আমরা প্রথম সেগমেন্টে চলে যাব। আমরা কয়েকটা সেগমেন্টে সাজিয়েছি, আমরা খুব আড্ডা মারবো, ফর্মাল আড্ডা না। আমি জানি যে তুমি আসলে আড্ডাটা ফর্মাল কখনোই হবে না, এই জন্য শুরু থেকেই আমি খুব ইনফর্মাল স্টার্ট করেছি। সো আমাদের ঈদ আনন্দ প্রথম সেগমেন্ট, সো সব কোয়েশ্চেন ঈদ রিলেটেড। সো ঈদের প্ল্যান কি ছিল, কোথা থেকে ঈদের শপিং করেছো, এগুলো একটু শুনতে চাই। ঈদের প্ল্যান কি ছিল? ঈদ তো মানে দেশেই বা ঢাকাতেই করার প্ল্যান ছিল এবার তোমার? আমার ঈদ ঢাকাতেই হয়, ঈদটা শ্বশুর বাড়িতে করা হয়, আর সবসময় ঢাকাতেই ঈদ করি। আর ঈদের প্ল্যানটা হচ্ছে স্পেশালি যখন রোজার ঈদটা আসে, রোজার ঈদের প্ল্যানটা আসলে রোজার আগের দিন থেকেই শুরু হয়ে যায়, কারণ আমি রমাজান
মান্থটা মানে রমাদান মান্থ বলতে খুব এনজয় করি। সো আমি আমার বাড়ির চারিপাশে হচ্ছে লাইটিনিং দিই, খুব সুন্দর একটা বাসায় মানে সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি। আর ইফতারটা খুব এনজয় করি, রোজা রাখি সারাদিন। এই জিনিসগুলো আমাকে বেশি আনন্দ দেয় এবং যত দিন যেতে থাকে তত মন খারাপ হয় যে রোজা শেষ হয়ে যাচ্ছে। ঈদ তো আসবেই, ঈদের আনন্দ তো আসবে, 1-2 দিনে ঈদের আনন্দটাও চলে যায়, কিন্তু 30 দিনের রোজা বা 29 দিনের রোজাটা আসলে অনেক বেশি আনন্দ দেয় আমাকে। আর শপিং শুরু করেছি আগে থেকে, আমি একটু শপিং করি আগে থেকে, ঈদের রোজার আগে থেকে কিছু কালেকশনে আমার রেখে দিই। যখন একটু আমাদের বাংলাদেশে একমাত্র মনে হয় ঈদের সময় প্রাইস বাড়ানো হয়। অন্যান্য দেশে যখন কোনো ফেস্টিভ থাকে তখন তাদের কিন্তু সেল চলে, ডিসকাউন্ট চলে, মানে ফেস্টিভের পরের দিন হচ্ছে আরও বেশি ডিসকাউন্ট চলে। তখন মানুষ দেশের বাইরে যখন যায় তখন দেখে যে আচ্ছা এই প্রোডাক্টটা এতটুকু, এখানে 50% সেল বা 30% সেল। একমাত্র বাংলাদেশে যখন ঈদ হয়, মানে এক্সাম্পল দিই, 2000 টাকার প্রোডাক্টটা হয়ে যাচ্ছে 7 থেকে 8,000 টাকার প্রোডাক্ট, এরকম। ঈদ এবং রমজান দুই ক্ষেত্রেই ঈদে রমজানের ঈদ স্পেশাল হোক বা যেটা যে কোনো অকেশন হলে দাম খুবই বাড়িয়ে দেয়। আমি তখন যখন একদম দাম কম থাকে, যেটা নিয়ে আমি একটু দামাদামি করতে পারবো, সেখান থেকে নিয়ে আমি কিছু জিনিস কালেকশনে রাখি। আর তাছাড়া কিছু ইউনিক জিনিস কেনা হয়, যেতে হয় শপিং মলে, মেয়ে আছে, মেয়ের কিছু ডিমান্ড থাকে, তো তখন কিছু কিছু শপিং মলে যাই। এবারে ঈদে অনেক শপিং করা হয়েছে। এবার ঈদে মেয়েকে কি কি কিনে দিয়েছ? এবার ঈদে ওকে মানে ওর পছন্দ মতন ড্রেস, ওর যেটা ও আমার অপোজিট, আমি যেটা বলি ওটা ও নেয় না, ওর পছন্দ যেটা একটা ফিক্সড করে ওটাতে ওকে থাকতে হবে। বাহ, অসাধারণ। তাহলে তোমার কাছে ঈদের আনন্দের মধ্যে সবচেয়ে, মানে তোমার কথা শুনে আমার মনে হলো সবচেয়ে আনন্দ পাও তুমি রোজাতে, মানে রোজার টাইমে। ভাবছি যে ওনারা কারা, হঠাৎ করে ঘুরে দেখি যে ওই কারা যাচ্ছে পাশ থেকে, তোমারই বিভিন্ন সুন্দর সুন্দর ছবি আমার চোখ হঠাৎ করে পড়ছে, এরা কারা আমার ইন্টারভিউতে। পরে দেখি তুমি, হ্যাঁ আমি, তোমার সুন্দর সুন্দর ছবি। কিন্তু এই ছবিটা কি তুমি আসলে? এই যে ইয়েলো কালারের ড্রেস, ইয়েলোটা আমি, তুমি ওখানে, মানে তোমাকে এক এক ছবিতে এক এক রকম লাগছে। ওটাই আমিও বুঝতে পারছিলাম না যে কোন মহিলাদের ছবি এখানে দেখাচ্ছে। আচ্ছা, ঈদের দিনের সময়টা তোমার কিভাবে কাটে সেটা শুনতে চাই। মানে নিজের জন্য কি সময় পাও, না এখন একেবারেই মানে পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে সবাইকে সময় দিতে দিতে কখন নিজের জন্য সময় পাও ঈদের দিনটা? ঈদের দিনটা দুরকম হয়। একটা হচ্ছে যদি আমি আমার নিজের বাসায় ঈদ করি, তখন হচ্ছে রান্না বান্না থেকে শুরু করে এগুলো একটু তদারকি করতে হয়। ঈদের আগের রাতে প্রিপারেশনটা শুরু হতে থাকে। তারপর ঈদের দিন আমার মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া, এরপর হচ্ছে আমরা বের হওয়া, তখন আসলে নিজের সময় থাকে না। কিন্তু যখন শ্বশুরবাড়ি ঈদ করতে চলে যাই, ধরো চাঁদ রাতের সময় যদি চলে যাই, তখন হচ্ছে আমার কিছুই করতে হয় না। আমার মাশাআল্লাহ আমার শাশুড়ি থেকে শুরু করে বাসার সবাই সব কিছু করেন, আমিও টুকটাক হেল্প করি, আমি একটু ডেজার্ট আইটেম বানাই। তো তখন আমি একেবারেই অনেক সময় পাই, আরামে কাটাই ঈদের সময়। তবে ছোটবেলার ঈদের স্মৃতি শুনতে চাই, যখন তুমি পূর্ণিমা, চিত্রনায়িকা পূর্ণিমা ছিলে না, শুধু পূর্ণিমা ছিলে, ছোট ছিলে, আর তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্যটা জানতে চাই। ছোটবেলার ঈদ না কখনো ভোলা যাবে না। ছোটবেলার ঈদটা আমি বললাম, কারণ আমার কিছুই করতে হচ্ছে না, আমার মা সব স্ট্রেস, এখন যে আমরা স্ট্রেসটা নিচ্ছি কি পরবো কি না পরবো, তো এটা আমার মা সিলেক্ট করে দিচ্ছে। আমার মা যেটা বলতো আমি ওটাই পরতাম। এবং উনি চাইতেন, আমরা যেহেতু একটা মানে কোয়ার্টারে থাকতাম, আশেপাশে আরও অনেকগুলো মানুষ থাকতো, ওদের থেকে আমার ড্রেসটা যাতে ইউনিক হয়, মানে আমরা মাই সিলেক্ট করে দিতেন, যারা আশেপাশে যারা আছে সবার সাথে, মানে আমাদের ড্রেসটা, আমরা 2 বোন ছিলাম, আমাদের ড্রেসটা যাতে ইউনিক হয়, একটু দেখতে সুন্দর লাগে। উনি আবার ড্রেস রেডিমেড কিনতেন না, বানাতেন। নিউ মার্কেটে গিয়ে উনি হচ্ছে ক্যাটালগ দেখে ড্রেস বানাতেন। আর হচ্ছে আমি ড্রেসটা বানানোর পরে এটা আমি এমন জায়গায় লুকাতাম, কেউ আসবে না ওখানে মানে খুঁজতে, কিন্তু আমার মনে হতো যে কেউ যেন না দেখে, রংটা কি সেটাও যেন না দেখে। ঈদের দিন আমি পরে বের হব, ঈদের পরের দিন কি হবে ওটা আরেকটা ড্রেস, আবার সন্ধ্যাবেলার একটা ড্রেস ছিল। তো ওটা তো আনন্দই আনন্দ। এবং একটা ছোট্ট পার্স থাকতো, বাটুয়া টাইপের থাকতো, ওটা মা কিনে দিতেন, কারণ আমাকে সালামি দিবে সবাই।
আর তখন নিয়ম দেখেছি যে সবাই পায়ে ধরে সালাম করলে কচকচা নোটগুলো 10 টাকার 20 টাকার হোক 50 টাকার হোক, নতুন নোটগুলো নতুন আর তখনকার 10 টাকা 20 টাকা মানে তো হচ্ছে অনেক বেশি, অনেক টাকা। মানে আমাকে যেটাই হোক যাই হোক দিলেই হলো, ব্যাগে ভরলেই হলো। তো ওই ব্যাগটা নিয়ে বের হয়ে যেতাম, এক একজনের বাসায় যেতাম, আন্টি আঙ্কেলরা যারাই থাকতেন, বড় ভাইরা থাকতেন, সবাইকে দেখলে পায়ে ধরে সালাম, একদম ইনস্ট্যান্ট পায়ে ধরে সালাম। তারপর হ্যাঁ হ্যাঁ বুঝছি এসে নাও, আচ্ছা। তারপর ব্যাগে টাকা ভরে টরে আর সবার বাসায় গিয়ে গিয়ে স্পেশাল এক একজনের বাসায় কখনো নুডলস, কখনো ফুচকা, কখনো চটপটি। আমি না পোলাও খেতাম, পোলাও লাভার, আবার পোলাও খেতে পছন্দ করতাম, পোলাও খেতে চলে আসতাম। আমি ঈদের দিন চটপটি খুঁজতাম, কার বাসায় চটপটি বানাইছে ওই বাসায় যাও। আমার বাসাতে বানাতো না, আমার মা বানাতো না, মানে অন্য কারো বাসায়, যে অন্য কোন বাসায় আছে সেটা জানতাম আমরা, তো ওই বাসাটা আগে যেতাম। ওই বাসায় চটপটি, যে বাসায় চটপটি বানাবো ওই বাসায় সবার আগে যাবো। খুবই মজার স্মৃতি। আর এখন তো তাহলে আসলে সালামি দিতেই হয় বোধহয়। দুঃখের কষ্টের কথা না, সালামি দিতেই হয়। পাই না যে তা না, আমিও পাই। ভাইয়া দেয়, শ্বশুর শাশুড়ি দেয়, তারপর আমার বড় বোন দেয়, আরো মুরব্বীরা আছেন, চাচারা আছেন কিছু, তারা দেন। না দিলে কি চেয়ে নেই আমি যে আমার সালামি কই। অবশ্যই। তারকাদের ঈদের সাজ সবসময় একটা স্পেশাল বিষয়। তো তারকা হয়ে ওঠার পর তোমার প্রত্যেকটা ঈদ যেভাবে তুমি স্টাইল করেছো নিজেকে, ওটা কোত্থেকে ইন্সপায়ার হয়ে করো, বা মানে কোন বিষয়টা মাথায় রেখে করো, এটা একটু জানতে চাই। যেরকম আজকে তোমাকে ফ্যান্টাস্টিক লাগছে, মানে খুবই সিম্পল, তুমি বলছো যে তুমি এই কদিন খুবই গর্জিয়াস কাপড় পরেছো, আজকে জাস্ট একটু সিম্পলের মধ্যে থাকতে চেয়েছো, কিন্তু সিম্পল একটা গাউন পরেছো, সেটার সঙ্গে অদ্ভুত সুন্দর একটা গলার নেক পিস পরেছো। তো সো এই যে সুন্দর করে স্টাইল করো, কি মাথায় রেখে স্টাইল করো, ওটা জানতে চাই। ঈদের স্টাইল আসলে একটা ফ্রেজে তো এক একটা সময় এক এক রকম ছিল। যখন আমরা টানা শুটিং করেছি তখন ঈদের দিন না সাজতাম না, কারণ যখন একটানা কাজ করে যাচ্ছি ঈদের আগে রাত পর্যন্ত, ভোর 3টা পর্যন্ত কাজ করে শুটিং শেষ করে দিয়ে বাসায় ফিরতাম। তো ওই সময়গুলো তো ঘুম থেকে উঠতাম 12টা 1টায়। তখন আমি ঈদের দিন আর সাজতাম না, আমি আর কোনো মেকআপ লাগাতাম না, আর একটা ঈদের খুবই সিম্পল একটা ড্রেস পরতাম। যদি কেউ বাসায় আসতো বা কোথাও একটু যেতে হতো তখন একটু হালকা মেকআপ নিতাম, কিন্তু মানে আর মেকআপ তখন নিতে ইচ্ছে করতো না। মানে এত টানা কাজ করে আসছি, রোদে পুরো ট্যান হয়ে এসে ঈদের দিনটা আর ওই আমেজটা থাকতো। এবং এমনকি মেহেদি লাগাতেও পারতাম না, কারণ আমি মেহেদি লাগাবো আমার ঈদের 4 দিন পরেই আবার শুটিং, তো এটা কন্টিনিউটি ব্রেক হবে। তো তখন এই ঈদের মজাগুলো শুটিংয়ে থাকাকালীন মানে মজাগুলো করতে পারিনি। তারপর হচ্ছে যখন একটু কাজ কমে গেল, কাজ কমিয়ে দিয়েছি, এরপর থেকে আচ্ছা মেহেদি লাগানো, প্রিপারেশন, মেহেদি আমার বাসায় আমি একটা অ্যারেঞ্জমেন্ট করি যে সবাইকে নিয়ে আমি কিন্তু মেহেদি লাগাই। আমার মেয়ের জন্য স্পেশাল একটা, মানে ওকে ঈদ ফিল বা ঈদ ভাইবটা দেওয়ার চেষ্টা করি। তারপর ঈদের দিন ঈদের দিন খুব সিম্পলভাবে সাজি, চুলটা এক এক সময় এক এক রকম থাকে, বেশিরভাগ সময় বাঁধাই থাকি, কারণ আমারও গরম লাগে, প্রচুর গরম লাগে। আর যখন ছবি তুলতে হয় তখন হচ্ছে চুল ছেড়ে দিয়ে ছবি তুলি, কিন্তু খুব সিম্পলভাবে থাকার চেষ্টা করি, লাইট মেকআপ। ভেরি নাইস, ভেরি নাইস। এবং তোমাকে আমি অলওয়েজ দেখেছি তুমি অত বেশি, মানে কোনো শোতে বা আমরা একসাথে শোটো যত করেছি বা দেখেছি যত, তোমার মেকআপ তুমি অলওয়েজ খুব বেশি আহামরি। আমি বলি যে এই লুকটা আছে না, আমি যে এভাবে করে চশমা পরে আমি হচ্ছে সিম্পল থাকি। ইভেন তোমাকে আমি বড় বড় শোতে উপস্থাপনা যখন করতে দেখেছি, তুমি হয়তো ড্রেসটা অনেক গর্জিয়াস পরেছো, কিন্তু তুমি মানে খুব লাইট একটা সুন্দর সাটল মেকআপ নিয়ে সবসময় মানে খুব ন্যাচারাল একটা লুকে থাকতে পছন্দ করো। আপু, ঈদের দিন কোন খাবারটা না হলে তোমার ঈদটা ঈদ ফিলই লাগে না? পোলাও, রোস্ট। পোলাও খেতে পছন্দ করে না? পোলাও, রোস্ট, সেমাই, এই তিনটা। আর চটপটি ওই যে খুঁজে নেই, এখন তো বানাই, বাড়িতে বানানো হয়, এই কয়টা থাকতে হয়। চটপটি সকালবেলা না খেলেও বিকালের টাইমে, মানে ইভিনিং স্ন্যাক্স, এটা চটপটি থাকবে। তুমি কি ফুডি? আমি অনেক ফুডি, আমি অনেক খাই, মানে খেতে পছন্দ করি বিভিন্ন ধরনের খাবার। কোন ধরনের খাবার তোমার বেশি পছন্দ? জাপানিজ, তারপর হচ্ছে একটু থাই, এই টাইপের পছন্দ। এগুলো কি বাসায় তুমি নিজে বানাও নাকি খেতে? না, বাইরে খেতে যাই, কিছু কিছু থাই রেসিপি পারি। জাপানিজ সুশিটা আমার মেয়ে খুব পছন্দ করে, তো ওর জন্য বাসায় এনে একবার ট্রাই করেছিলাম, তো মোটামুটি
কিছুটা হলো কাছাকাছি যেতে পেরেছি, তো ও আবার Like করেছে? ও জাজমেন্ট করে আবার 10 তুমি 6 পেয়েছো, 10 6 পেয়েছি 6 out of 10 হ্যাঁ 6 আউট অফ 10 এরকম। সে আবার আমাকে জাজমেন্ট করে, আমি বলছি যে বানাই দিছি যে তোর জন্য 2 ঘন্টা ধরে, এবং ওটা রোল করা কিন্তু খুব টাফ। হ্যাঁ খুব টাফ হ্যাঁ সুশি, আমি বলছি যে খা, এটা ভাতের সাথে মাছ, আমরা ভাত মাছ যেটা খাই সুশি এরকমই, খা তুই। এবার ভাইয়ের জন্য কি কি কিনেছো? ভাইয়ের জন্য আসলে ওর পছন্দ মতন ও কেনে, আর ভাইয়ের জন্য শপিং না আগে, ওই যে বললাম আমি আগে করে ফেলেছি। হ্যাঁ, ওর কিছু পাঞ্জাবিগুলো অনেক আগে থেকে কেনা থাকে, স্টকে থাকে। ঈদের কেনাকাটা বেশিরভাগ কি তুমি দেশের বাইরে থেকে করো নাকি দেশের ভিতর থেকেও যখন সময় পাও টুক করে একটু? পাঞ্জাবি গুলো হচ্ছে আমি লাস্ট ইয়ার ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো ওই সময় হচ্ছে আমি মন ভরে না অনেক পাঞ্জাবি, আমার কাঞ্চিপুরম শাড়ি হোক, মানে সালোয়ার কামিজ হোক, সবকিছু আমি নিয়ে আসছি, ওগুলো স্টকে থাকে, সেজন্যই বললাম। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, আমরা এবার আমাদের পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। আমাদের পরবর্তী সেগমেন্টের নামটা খুব ইন্টারেস্টিং, তুমি কত সুন্দর। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার এই যে রূপের রহস্য কি? এবং এই প্রশ্ন আমার না, এটা পুরো জাতির প্রশ্ন। ওয়াই পূর্ণিমা ইজ পূর্ণিমা? ওয়াই শি সো বিউটিফুল অর সো গ্রেসফুল এখনো পর্যন্ত? এটা হচ্ছে মানে বলবো আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো বা ব্লেসিংস। মানে এটা কি তোমার আমার মনে হয় এটা তোমার ইনার বিউটি, মানে অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পারসন ইউ ক্যারি দ্য লাইট। মানে মেবি, আমি জানি না, মানে আমি আসলে মানে যেভাবে মানুষ বলছে বা তুমি যেরকম করে বলছো, আমি ওরকম করে নিজেকে কখনো ফিল করি না যে ওরকম সুন্দর এটা সেটা, আমার কাছে আমাকে কখনো ওরকম মনে হয় না। মানে সুন্দর বলতে ধরো তোমার সৌন্দর্যটা আমার কাছে কোথায় লাগে? ধরো তুমি তো একটা অন্য জায়গায় বসবাস করো, আমাদের কোথায় আমি বসবাস করি মানে অন্য জায়গায়, মানে ধরো মানে অন্য জায়গায়, মানে আচ্ছা রেসপেক্টের অন্য জায়গায় বসবাস করো, তো সেইখান থেকে ধরো তোমাকে যতটুকু দেখেছি বা তোমার সাথে যতটুকু মিশেছি, তুমি যেই স্টারডম ক্যারি করো, সেই তোমার সাথে কথা বলতে গেলে ওই হেজিটেশন কাজ করে না, তোমাকে হাক করতে গেলে ওই হেজিটেশন কাজ করে না। মানে তোমার পজিটিভিটিও, যে পজিটিভিটি তুমি অ্যাজ এ হিউম্যান বিং তুমি যতখানি পজিটিভ, আমরা ওই পজিটিভ ভাইবটা পাই আমরা যারা তোমার আশেপাশে যখন থাকি। আলহামদুলিল্লাহ, মানে তুমি যে কোয়েশ্চেনটা করেছো আমার মোটামুটি মানে অ্যানসারটা আমার করতে হয় না, অ্যানসারটা তোমার করতে হয়, মানে তুমি মোটামুটি ভালোই বলে ফেলেছো এবং খুব বেশি বলেছো। আমি জানি না, আমার ইনার বিউটি হোক, পজিটিভিটি হোক, আমি পজিটিভ থাকার চেষ্টা করি, আশেপাশে পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করি, নেগেটিভিটি থেকে দূরে থাকাটাই ভালো, স্ট্রেস লেভেলটা কম থাকে। এত পজিটিভিটি ক্যারি করো কিভাবে? মানে তোমার থিঙ্কিং প্রসেসটা কি? থিঙ্কিং প্রসেসটা ক্যারি করতে পারি যে সবসময় তা না, আমি খুব অল্পতে বায়াস হয়ে নেগেটিভ হয়ে যাই, আমার মধ্যে একটা ঝামেলা আছে। তো এটা যখন হয়ে যায়, যখন বুঝতে পারি, 1-2 দিন খুব আপসেট থাকি, তো 3 দিনের দিন তখন নিজেকে নিজে বা কারো হেল্প নিয়ে কারোর সাথে কথা বলে তখন আমি নিজেকে একটা পুশ আপ করি, মানে ধাক্কা দিই যে না এটা নিয়ে পড়াচ্ছ কেন, লাইফে মানুষের কত ধরনের কত প্রবলেম আছে, সেখান থেকে আমি তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো জায়গায় আছি, আমি 3 বেলা খেতে পারছি, আমার হাত পা সুস্থ, আমি একজন সুস্থ মানুষ, আমি কথা বলতে পারছি, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এটা যখন ভাবি তখন আসলে সব কিছু পজিটিভ হয়ে যায়। মানে এই টাইমটা কি তুমি একাই পার করো, নিজের সাথে নিজেই থাকো, নাকি কোনো ফ্রেন্ডের কে রিচ আউট করো বা ফ্যামিলি মেম্বার? আমি আমার হাজবেন্ডের সাথে খুব কথা বলি, ওর সাথে, ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি খুব কথা বলি, এবং ও আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কোনো একটা কিছু নিয়ে স্টাক হয়ে আছি, কিছু নিয়ে ভাবছি, তখন ওকে আমি শেয়ার করি, দেন ও আমাকে অনেক পজিটিভভাবে বোঝানোর চেষ্টা করে, ওর কাছ থেকে নেই যতটুকু নেয়ার পরে হচ্ছে নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করি। হ্যাঁ, ভেরি নাইস, ভেরি নাইস, শিখলাম তোমার থেকে। আচ্ছা, তোমাকে যে জাতীয় ক্রাশ বলা হয়, বিষয়টাকে তুমি কিভাবে উপভোগ করো, মানে তোমার কেমন লাগে বিষয়টা? এটা তো অনেক আনন্দের একটা বিষয়, জাতীয় ক্রাশ কিভাবে হলাম আমি নিজেও কিন্তু জানি না, এবং যে হয়ে গেছে এখনো মানুষ বলছে, এটা আমি ধরে রাখতে পেরেছি, এটা আমার জন্য অনেক বেশি, আমি বলবো যে আল্লাহর পক্ষ থেকে সবসময় বলি না একটা ব্লেসিংস, ওটাই আমার উপর আছে।
তুমি তোমার কাজ, তোমার মানে দক্ষতা এবং তোমার পজিটিভিটি, আমার মনে হয় এই কারণেই এখনো পর্যন্ত তুমি শুরুতেই যেরকম হাস্যোজ্জ্বল সবসময় আমরা পজিটিভ তোমাকে পেয়েছি, এখনো পর্যন্ত সেরকমই পাচ্ছি। এবার তোমার রূপচর্চার বিষয় নিয়ে জানতে চাই। রূপচর্চার ক্ষেত্রে কোন বিষয়টা তুমি সবসময় মাথায় রাখো? রূপচর্চা ওরকম করে আসলে করা হয় না। লাইফস্টাইল হ্যাবিট বলতে গেলে যা খেলে, মানে ভাজা পোড়া জাতীয় তেল জিনিস জাতীয় খেলে তো একটু ঝামেলা হয় স্কিনের। আর যত বেশি নিজেকে ডিহাইড্রেট রাখা যায়, পানি বা জুস জাতীয় খাবার খাওয়া যায় বা ফ্রুটস বেশি খাওয়া যায়, যদিও আমি কম খাই, আমি বলছি, উপদেশ দিচ্ছি, বাট আমি নিজেই খুব একটা মেনটেন করি না। আর স্কিন নিয়ে আমি একটু থাকে মানে সচেতন থাকি যে আইস দিই, তারপর হচ্ছে তোমার মাসে একবার বা 2 মাসে একবার একটা ফেসিয়াল করি। ফেসিয়াল করতে হয়, করা লাগে, নিজেকে একটা মি টাইম দিই। আমি স্যালনে যাই। তো এইভাবে রূপচর্চা মানে বলা যায়। আর অন্য কিছু, যেমন আমার কিছুটা হলো একটু র্যাশ উঠলে আমি খুব টেনশনে পড়ে যাই, তখন আমি সরাসরি একদম স্কিনের ডক্টরের কাছে চলে যাই। এটা আমার একটা রোগ, কিছু হলে আমি ডক্টরের কাছে যাবই। সো স্কিনের ডক্টরের কাছে যাই, কি ঝামেলা, কোন ফুড থেকে হচ্ছে বা কী থেকে হচ্ছে। একটা সময়ের সাথে সাথে, এজের সাথে সাথে কিছু শারীরিক চেঞ্জেস থাকে, কিছু হরমোনাল চেঞ্জেস হতে থাকে, মেটাবলিজম স্লো হতে থাকে, সেটার জন্য কিন্তু স্কিনে অনেক সময় র্যাশ ওঠে, তখন হচ্ছে মেডিসিন খাই। সো আমি একটু ডক্টর ফ্রিক, মেডিসিন ফ্রিক আছি। তো রূপচর্চা বলতে গেলে এটা করি, তাই বলে আমি বোটক্স ফিলার এটাতে যাই না। ভেরি গুড, ভেরি গুড। আমাকে যদি তুমি একটা টিপস দিতে চাও, তাহলে তুমি কি টিপস দেবে? একটা, যে কোনো একটা টিপস, যে তুমি প্রতিদিন এটা করবে তোমার স্কিন সুন্দর হবে, বা এরকম কিছু। প্রতিদিন স্ট্রেস ফ্রি, পর্যাপ্ত পরিমাণ ঘুম, স্ট্রেস ফ্রি, যত পরিমাণ পানি খাও, আর জিম করো। জিম করলে মানুষের অনেকটা স্ট্রেস রিলিফ হয়। তুমি কি জিম করো? না, আমি জিম করি না। তাহলে ফিটনেসটা তুমি কিভাবে মেইনটেইন করো? রোজা রেখে হয়েছে। আমি অনেক মোটা ছিলাম, এখনো মোটু আছি, কিন্তু আজকে ব্ল্যাক পরেছি দেখে হয়তো একটু স্লিম লাগছে, কিন্তু ওরকম ভাবে জিম মেনটেন করা হয় না। তোমাকে আহামরি মোটু আমি কখনোই দেখিনি। আমার ওজন সম্পর্কে আমার ধারণা আছে। হঠাৎ করে আজকে লাগছে না, বললাম না, আজকে লাগছে না, একদমই লাগছে না। হ্যাঁ, রোজা রেখেছি তো, হ্যাঁ, এই কারণে একটু কমেছি। আপু, সিনেমার তো এখন আসলে ধরন অনেক পরিবর্তন হয়েছে, সবাই মডার্ন ফিল্ম মেকিং এর দিকে ঝুঁকছে। তোমার সময় তুমি যে সিনেমাগুলো করেছো, ধরো ওই গোল্ডেন পিরিয়ড, ওই সিনেমা আমরা ওই রকম হয়তো এখন আর দেখি না, কিন্তু এখন যে ধরনের সিনেমা হচ্ছে, এই সিনেমা নিয়ে তুমি কেমন আশাবাদী? বা আমাদের ঈদের সিনেমাগুলো, তুমি কোন সিনেমাটা দেখতে যেতে চাও? কোন সিনেমাটা নিয়ে তোমার মনের মধ্যে এরকম ভাবনা তৈরি হয়েছে যে না, এই সিনেমাটা বেশ ভালো হতে পারে এবার? অনেক বড় প্রশ্ন, আমাকে আস্তে আস্তে করে বলতে হবে। আমার সময়টা আমি যেটা পেয়েছি সেটা আমার জন্য আসলে গোল্ডেন পিরিয়ড কিনা জানি না, তবে আমি যা পেয়েছি এটা আমি তখনকার সবচাইতে লাকি বলবো, বেস্ট বলবো। তখন ওটাই চলছে, ওই সিনেমাগুলি চলছে। এবং সেই এফডিসিতে যদি বলে না, এফডিসি ঘরানা ছবি যদি বলে, তো সেই ছবির পাশাপাশি কিন্তু আমি মাঝখানে ইন্ডিয়ারও একটা কাজ করে আসছি। তো আমি আরেকটা এক্সপিরিয়েন্স আমার লাইফে অ্যাড হয়েছে। তো তখন মনের মাঝে তুমি নিয়ে যদি বলি, তো হ্যাঁ, ওই সময় আমি আসলে চেন্নাইতে ছিলাম, মানে হায়দ্রাবাদে ছিলাম। সো হায়দ্রাবাদের টেকনোলজি, তখনকার যে মানে ক্রু বা মেম্বাররা মডার্ন ছিল তখন, মানে এখন যা, ওনারা তখন থেকেই মডার্ন, ওনারা তখন থেকে মডার্ন। হ্যাঁ, এবং টাইম যে মেনটেন কিভাবে করতে হয় ওখান থেকে শেখা উচিত, এবং কিভাবে রেসপেক্ট দিয়ে যে কথা বলে তারা ওখানে, মানে হায়দ্রাবাদের মানুষগুলো খুবই অমায়িক। দেখলে তামিল ছবি দেখলে মনে হয় না যে এই বুঝি খুন করছে, মারছে বা কিছু, মানে ওটা গল্পের অনুযায়ী, কিন্তু তারা আসলে খুবই নরম প্রকৃতির মানুষ। তা আমার লাইফের মানে সিনেমার এক্সপিরিয়েন্সগুলো এক টাইপের, এক এক রকম গল্পে, এক এক রকম অভিনয়, এক এক রকম চরিত্র, এবং কিছু আছে সাহিত্য নির্ভর ছবি আমি করেছি, যেগুলো এখন আবার হচ্ছে না, এখন হচ্ছে ট্রেন্ড ফলো করছে। তখন আমরা অপেক্ষা করতাম যে আচ্ছা, আমার উপর আমি অভিনয় করতে পারবো এমন কোনো গল্পে যদি আমাকে নিত, এমন কোনো চরিত্র যদি আমি পেতাম। তো সেগুলো কিছু কিছু জায়গায় আমি পেয়েছি, যেমন শাস্তি করেছি, শুভা করেছি, রাবেয়া খাতুনের স্ক্রিপ্টে আমি কাজ করেছি, মেঘের পরে মেঘ।
তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে কাজ করেছি। তো এইগুলো হয় কি মানে আমার লাইফের একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। তারপর অনেক বড় বড় পরিচালকরা ছিলেন যাদের সাথে কাজ করার জন্য আসলে অপেক্ষা করতাম। তখন মানে থাকে না যে ডিরেক্টর আমাকে নেবে, ওনার সাথে আমি কাজ করতে পারবো, মানে একটা শিল্পীর ওই ডিরেক্টরের সাথে আমার সাথে অ্যাড হচ্ছে, নামটা অ্যাড হচ্ছে। তো সেটাই আমার জন্য ভাগ্যের বিষয় এবং তার কাজটা করব সেটা করেছি। যেমন কাজী হায়াত আঙ্কেলের সাথে কাজ করেছি। তো এই কাজটাতেই আমাকে শুটিংয়ের সময় বলছিল যে তুই এই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবি। এই একটা গল্প, আমি মানে কত ভালো ভালো গল্প কাজ করে আসছি, এই গল্পে এই ক্যারেক্টারে, আর ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমি সারাদিন সিগারেট আর গাঁজা খাই। আচ্ছা, হ্যাঁ, কাজী হায়াত ওই ছবিটা ওটাতেই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। ওয়াও। এখন আমি সিগারেট গাঁজা খাওয়ার এই চরিত্রের কিভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, মানে থাকে না কনফিউশন তো থাকেই। আমাকে উনি কি করেছে প্রোডাকশন, মানে আমি হচ্ছে খুব এলোমেলো থাকি, অগোছালো থাকি, আর উনি বলছে যে গাঁজা যারা খায় তোকে আগে আমি জানাই, ওরা মাথা চুলকাতে থাকে। আমি কি করে আমাকে একটু বলেন। তো উনি তখন বললেন সারাক্ষণ মাথা চুলকাতে থাকে, ওদের একটু পরপর খিদা লাগে, ওরা থাকতে পারে না, আর ওরা হচ্ছে একটু নোংরা থাকে। আচ্ছা ঠিক আছে দেন আমাকে। এখন ওরা আমাকে একটা আমি শার্ট প্যান্ট পরে আছি, আমাকে নায়িকা সুলভ কোনো আচরণই দেখাবে না। পরে হচ্ছে আমাকে মারুফ হচ্ছে সুস্থ করে, মানে কোনো একটা রিহ্যাবে দিয়ে বা কোনো কিছু করে আমাকে ওখান থেকে সরিয়ে আন, এরকম। কাজী মারুফ ছিল আমার কো আর্টিস্ট। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি আমার কোনো কিছু পরলে পারফিউম লাগিয়ে না আমি ড্রেস পরতাম, প্রোডাকশন থেকে যে ড্রেস দিত। উনি আমার বলছে তুই এই ড্রেসটাই চেঞ্জ কর। এই প্রোডাকশনে একটা ছেলে আসলো, বলে তোর শার্টটা খুল। তো ও শার্ট খুলে আমাকে পরালো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ও সারাদিন ছেলেটা কাজ করে, ঘামে, বলছে উনি ঘামওয়ালা এরকম কোনো নরম টাইপের শার্ট চাচ্ছে যেটা আমাকে পরলে মনে হয় যে আমি আসলেই অনেক দিন ধরে শাওয়ার করি না বা কিছু করি না, এরকম যাতে আমাকে লুকটা লাগে তাই করেছি। এবং আচ্ছা আমি শার্টটা গায়ে দিয়েছি এবং বলছে তুই এখন একটু চেষ্টা করো স্মোক করার জন্য, চেষ্টা করো। তো আমি তো কাশতে কাশতে আমার জান শেষ হয়ে যাচ্ছে। তারপর অ্যাক্টিংটা করেছি, বলে তুই ভালোই পারিস। আমি বলছি ভাই আমি অ্যাক্টিংয়ের সময় তো ভালো করবোই। সামহাও ওনার কথাটাই ট্রু হলো এবং ওই ছবিতে আসলে আমি হ্যাঁ আমার একটাই ন্যাশনাল অ্যাওয়ার্ড ওইটাতেই পেলাম আলহামদুলিল্লাহ। ওটার পরে আর পাওয়া হয়নি। তবে আমি খুব আশাবাদী ছিলাম যে শাস্তি ছবির জন্য হয়তো আমি পাবো, ওটা আমার রিজিকে নসিবে ছিল না। তো ওই যুগ পেরিয়ে যখন এখন আসলাম, এখনকার যে ট্রেন্ড, এখনকার যেসব ছবিগুলো হচ্ছে, এটা বলবো যে এখন মিস করি। এখন কেন আমি এই ট্রেন্ডেও আমি নাই কেন, এখন আমার এই ট্রেন্ডের সাথে তো আমার কাজ করা উচিত। যদিও আমি এটা করে এসেছি, বললাম যে আমি কিন্তু করে এসেছি অনেক আগে। সো এখনকার যে মেকিংগুলো হচ্ছে অসাধারণ মেকিং, এই সময় উপযোগী গল্প আমার কাছে দেখতে ভালো লাগে। এবং এখন এইবার যে ছবিগুলো সত্যি রিলিজ হয়েছে, আমি বলবো না যে একটা ছবি দেখব, আমি স্পেসিফিক একটা ছবি নিয়ে কথা বলবো না, আমি সবগুলো ট্রেলার দেখেছি। ফার্স্টেই আমি শাকিব খানেরটা বলবো, প্রিন্স। শাকিব খানেরটা দেখার ইচ্ছা আছে। আর তারপর রাক্ষস, সিয়ামের নিউ লুকটা আমার কাছে ভালো লেগেছে, সেটা দেখার ইচ্ছা আছে, একটু ডিফারেন্ট লেগেছে। তারপর দম সিনেমাটা মনে হলো যে লোকেশন থেকে শুরু করে সব কিছুটা একটু ইউনিক, ওই বাকি দুটো ছবির চাইতে কোনোটা থেকে কোনোটা কম না। আবার বনলতা এক্সপ্রেস আছে, যেখানে মোশাররফ ভাই আছেন, চঞ্চল ভাই আছেন, মানে এক ঝাঁক অভিনেতা, মানে ওটাও আরেক ট্র্যাকের ডিফারেন্ট ঘরানার আরেকটা ছবি। হ্যাঁ, যে ওটাও মিস করা যাবে না। আর প্রেসার কুকারও আছে। তো আমার মনে হয় যে সবগুলো আমার দেখা উচিত, মানে সবগুলো সুন্দর সুন্দর ছবি। আমি কিন্তু মানে এই যতগুলো ঈদে আছে, মানে সাকিবের ছবি হোক, সিয়ামের, যারাই এই ছবিগুলো আসে আমি কিন্তু দেখি, সিনেমা হলে না গেলেও মানে পরবর্তীতে ফুল ছবিগুলো আমি কিন্তু দেখি, ইচ্ছা হয়, দেখার ইচ্ছা হয়। এবং আফসোসও হয় যে আমি যদি পারতাম কাজ করার, এখন সুযোগ কেন জানি হয় না এখন। পরিচালকদেরকে বলছি, আচ্ছা দেখো, মানে আমাদেরই পাশের দেশ ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ধরো বিদ্যা বালান এখন ধরো
টাবু করছে, বিদ্যা বালান করছে, রানী মুখার্জি মার্দানি 3 করছে। হ্যাঁ, এবং ওনাদের জন্য স্পেশালি একটা ক্যারেক্টার তৈরি করা হচ্ছে। সো আমাদের দেশে একজন পূর্ণিমা কেন এরকম, মানে উনি কেন একটু বলো না প্লিজ, মানে কেন বসে থাকবে, কি আশ্চর্য। সো পূর্ণিমাকে নিয়ে কেন চরিত্র তৈরি করা হচ্ছে না, কেন আমরা মানে ওইভাবে ভাবতে পারছি না, মানে এটা কেন? এটা আমি তোমাকে ঈদের সালামি দিয়ে যাবো, আরেকটু বলো। হ্যাঁ আরেকটু বলো। সো প্লিজ দয়া করে পরিচালকদেরকে আমি বলতে চাই, পূর্ণিমা আপুকে নিয়ে, পূর্ণিমা আপুর মতো করে খুব সুন্দর একটা চরিত্র নিয়ে যে আমরা দেখতে চাই, একটা মানে লিডিং লেডি টাইপের চলচ্চিত্র দেখতে চাই পূর্ণিমা আপুকে নিয়ে। প্লিজ আপনারা একটু এটা শোটা শেষ করে সালামিটা নিয়ে, হ্যাঁ, আমার এই ইচ্ছাটা পূরণ করে দিন। এবং হ্যাঁ, মানে মানে কেন আমাকে কেন কাজে why not? আমি এখন কাজ করতে চাই। এক্স্যাক্টলি তাই। এই কি বলবো, চলো এখানে আমরা চিৎকার করি, কেন এটা একটা প্ল্যাকার্ড ধরে আমরা দাঁড়ায় থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত ওই কাস্টিং কল আসে আর কি। আচ্ছা, তোমার কি মনে হয় এটা এরকম কেন, মানে কেন হয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে? এটা তো আমি বলতে পারবো না। একটা হয়তো বা ভুল ধারণা থাকতে পারে আমাকে নিয়ে যে আমি কাজ করছি না বা কাজ করতে চাই না, এরকম একটা কিছু থাকতে পারে। যে অনেকে ভাবে আমি দেশের বাইরে থাকি, বা আমি মানুষের ভুল ধারণা, আমি গেস করে বলছি যে আমাকে পাওয়া যায় না সচরাচর, বা বললেও হয়তো বা আমি কাজ করতে পারবো না। তোমাকে তো হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যাওয়া উচিত না। মানে থাকে না যে পূর্ণিমাকে খুঁজতেছি একটা কাজের জন্য, পূর্ণিমাকে পাওয়া যাচ্ছে না, বা মানে কাজের জন্য যে মানে তোমার স্কেজুয়াল সারাক্ষণ লিমিট অফ থাকার কথা, একটার পর একটা ভালো কাজ, মানে ভালো কাজ বলতে আমরা যেগুলো বুঝি, ধরো মানে দ্য কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডিজার্ভ রাইট নাও। মানে আমার কাছে মনে হয় এটা একদমই, আমি আমার দর্শকের জায়গা থেকে বলছি, কিন্তু যে ধরো যদি রানী মুখার্জিকে নিয়ে এখন তার এজ অনুযায়ী বা তার এখনকার বিউটি অনুযায়ী যদি ছবি তৈরি হয়, যদি টাবুকে নিয়ে ছবি তৈরি হয় আলাদা করে তাদের ক্যারেক্টারগুলোকে স্পেশালাইজ করে, তাহলে ওয়াই নট পূর্ণিমা, ওয়াই নট মৌসুমী, ওয়াই নট মানে আমাদের স্বর্ণযুগের যারা ছিল, আমরা বারবার বলি স্বর্ণযুগ, তাহলে আমরা কেন সেই স্বর্ণযুগের মানুষদেরকে নিয়ে কাজ করছি না? এটা আমার এক ধরনের আফসোস। আমিও জানি না যে এটা ডিরেক্টরদের কল, বা কোয়ার্টিস্টও থাকতে পারে, অনেক সময় কোয়ার্টিস্টও চায় না, থাকে কিছু কিছু ব্যাপার থাকে, সবকিছু তো আসলে ওপেনলি বলতে পারবো না, বলা যায় না। আচ্ছা, মানে সিনেমার সাথে হিরো এবং হিরোইন দুটো শব্দ আসলে ওতপ্রোতভাবে জড়িত। তোমার জীবনের খুব 5 জন ইম্পর্টেন্ট মানুষ, হিরো, যারা তোমার কলিগ ছিল, তোমার কো স্টার ছিল, এরকম 5 জন মানুষ সম্পর্কে তোমার কাছে জানতে চাই। আমি জানি একদম 5 জন করে একদম স্পেসিফিক করে বলাটা তোমার জন্য ডিফিকাল্ট, তুমি যার কথা বলতে চাও, আমি এরকম সংখ্যাটা সরিয়ে দিয়ে আমি তার কথা শুনতে চাই, যে যাদের অবদান তোমার জীবনে আছে, মানে যাদের সাথে কাজ করে তুমি অনেক অ্যামেজ ফিল করেছো, অনেক কিছু শিখেছো, তোমার কলিগ, তোমার কো আর্টিস্ট, তোমার হিরো। সেভাবে বললে হ্যাঁ, কো আর্টিস্ট যদি বলি, কলিগ বলি, আমি সিনিয়রদের কাছ থেকে বলবো। সিনিয়রদের যেমন আমি সব সিনিয়র শিল্পীদের সাথে কাজ করেছি। আমি আমার ফার্স্ট ছবিতে গোলাম মোস্তফা স্যারকে পেয়েছি। তারপর হচ্ছে এখন আমি মানে এখন শিল্পীরা কিন্তু অনেক সিনিয়র শিল্পীদেরকে পাননি। আমি রাজ্জাক স্যারকে পেয়েছি, নায়ক রাজ্জাকের সাথে কাজ করেছি, আলমগীর স্যার, তারপর যত সিনিয়র আছেন, ববিতা ম্যাম, কবরী ম্যাম, তারপর দিলদার ভাই আছেন, উনিও একজন আর্টিস্ট, মানে এটিএম আঙ্কেল, খলিল আঙ্কেল। আমি যদি ওই লেভেলের কথা বলি সিনিয়রদের সাথে, তারপর রাজীব ভাই ছিলেন, রাজীব ভাই অনেকগুলো ছবিতে আমার বাবার রোল করেছেন। তারপর মানে নাম বলে শেষ করা যাবে না। রাইসুল ইসলাম, আবার আমি যদি যেহেতু বলেছি আমি টেলিফিল্ম নাটকও কিন্তু পাশাপাশি চালিয়ে গিয়েছি, এটা একটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হতো যে তুমি সিনেমার নায়িকা, তুমি নাটকে কেন যাচ্ছ, টেলিফিল্মে কেন যাচ্ছ, তোমাকে আর কেউ ফিল্মে নেবে না, যাকে ফ্রি দেখতে পাবে তোমাকে আর কেউ ফিল্মে নেবে না। তা আমি বলছি আমাকে যদি ফিল্মে না নেবে, আমার কাছে নাটকটাও কমফোর্ট জোন মনে হয়, টেলিফিল্মটাও আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে, এই স্পেশাল কিছু হলে আমি করতাম, ওটাও চালিয়েছি, সিনেমাও করেছি। কই তোমার তো অসুবিধা হয়নি সিনেমাতে? অসুবিধা হয়নি, সিনেমা পেতে তো অসুবিধা হয়নি। তো নাটকেও যেমন আমি সুবর্ণা মোস্তফা পেয়েছি, সিনেমাতেও পেয়েছি, তারপর নাটকে আরো অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন, তাদেরকে পেয়েছি। তো ওই কলিগদের কাছ থেকে শেখার আছে, জানার আছে,
অভিজ্ঞতা অর্জন করার আছে এবং তাদের সান্নিধ্যে কাজ করার যে একটা বিষয় আছে সেটা অনেক লাকি। মানে ফিল্মের হিরো যদি বলি, যাদের সাথে আমি হিরোইন হিসেবে কাজ করেছি, সেখানে বলবো রিয়াজ আমার ফার্স্ট ছবির হিরো। তো তার সাথে কাজ করে অনেকগুলো ভালো কাজ করেছি, কয়েকটা হিট ছবি আমরা দিয়েছি একসাথে। এরপর বলবো মান্না ভাই। মান্না ভাই আমার জীবনের অনেক কিছুর জন্য, আমার ক্যারিয়ারে অনেক কিছুর জন্য অবদান রেখেছেন। তারপর রুবেল ভাই আছেন। রুবেল ভাইকে আমি অনেক রেসপেক্ট করি, কারণ উনিও আমার ফিল্মের একটা মানে আমার সাথে যোদ্ধা ছবি করেছি ওনার সাথে। ওই ছবির পরে আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট এসেছে, তখন আরও অনেক ছবির অফার আমি পেয়েছি। সো রুবেল ভাইয়ের নাম বলবো। তারপর আসি সাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানে না। অনেকে এখনও বলে কি, আপনি কি সাকিবের সাথে কাজ করেছেন কখনো, অনেক প্রশ্ন করে। আমি তখন দেখেছি তো তোমার তখন সাকিব ভাইয়া অনেক ইয়াং ছিল। ও ইয়াং, আমিও ইয়াং, আমরা তো একসাথে এসেছি, আগে পরে হোক যখনই হোক। তোমাকে আগে বেশি চিনতাম আর কি। হ্যাঁ, মানে সাকিব যখন আরো বেশি পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে, ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে, তো অ্যাড করেছি আমি। তখন সাকিবকে যতটুকু না চিনতো, আমি তখন কাজ করেছি, কিন্তু ওর সাথে যে আমি প্রায় 25 থেকে 26টার মতন ছবি করেছি, তো এটা অনেকে জানে না। ওরা জিজ্ঞেস করছে, আপনি কখনো সাকিব খানের সাথে কাজ করেছেন? আমি চুপ করে থাকি, আমার কোনো অ্যান্সার থাকে না বলার, কারণ ওই ছবিগুলো এখন না কিছু কিছু রিলস হয়ে আসছে, এখন কিছু ফেসবুকে আসছে, কারণ তখন তো ছবিগুলো পরপর রিলিজ হয়ে গেছে একবারে। তো সাকিবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আলাদা। বন্ধু সুলভ, যার সাথে সব কিছু শেয়ার করতে পারি, করা যায়, এবং ফ্রেন্ডশিপটা, বন্ডিংটা খুব গভীরভাবে ছিল, সেটা ছিল হচ্ছে মান্না ভাইয়ের সাথে। উনি বেঁচে নেই, এবং উনি যে বেঁচে নেই, ওনার উপর না রাগ হয়, খুব ক্ষোভ হয়, এবং মাঝে মাঝে খুব না চোখে পানি চলে আসে যে আপনার ওই সময় কেন যেতে হবে। এবং উনি যাওয়ার পরেই না আমাদের হাতে মানে ফিল্ম কমে গেছে, এবং আমাদের ইন্ডাস্ট্রিতেই উনি চলে যাবার পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতেই একটা অনেক লম্বা অন্ধকার সময় আমরা দেখি। মানে আমি একা কথা বলি, খুব প্রচুর একা কথা বলি। একা কথা বলতে বলতে মান্না ভাই বলছে, আপনার ওই সময় কেন যেতে হবে, মানে এখন তো এত আগে কেন যেতে হবে, আল্লাহ কেন আপনাকে এত তাড়াতাড়ি উঠাই নিচ্ছে, আমি কিছু বুঝি না। আপনার জন্য জানেন এই যে বেকার বসে আছে এখন, মানে নিজে নিজে রাগ হলে আমি একা একা খুব কথা বলি, তখন ওনার উপর খুব ইয়ে করে, আবার ইয়ে করে, থাক আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। চলে গেছেন, অনেক কিছু দেখা বন্ধ হয়েছে, আপনি ভালো আছেন, এটাই থাকেন। তবে হ্যাঁ, ফিল্মের অনেক লস হয়েছে উনি যাওয়ার পরে। সো ওনার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, ফ্রেন্ডশিপ ছিল। উনি ওনার অনেক কিছু শেয়ার করতেন, আমি আমার অনেক কিছু তার সাথে শেয়ার করতাম। ওনার পরে আমার লাইফে কো আর্টিস্ট ছিলেন ফেরদৌসের সাথে আমার খুব মজার হচ্ছে, বছরে একটা ছবি হতো, অনেক সময় ছবি হতো না, বাট 4-5টা ছবি ওর সাথে কাজ করেছি। ওর সাথে আমার মানে হোস্টিং প্রচুর হয়েছে, কো হোস্ট হিসেবে এত কাজ করেছি, এতগুলো শো করেছি। তারপর ও আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে আমি অনেক কথাবার্তা শেয়ার করতাম। এই বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আরো আছে, আমি লিস্ট বলতে পারবো না, মানে আমি কোনো বাপ্পা রাজ থেকে শুরু করে আমিন খান এবং রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদি, স্যার ভুলে গিয়েছিলাম, হুমায়ুন ফরিদি, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, কোনো হিরো বাদ নাই আমি কারোর সাথে যে নায়িকা হই নাই। রাইসুল ইসলাম আসাদ আঙ্কেলও কিন্তু, মানে আঙ্কেল বলি ভাই বলি, উনিও কিন্তু আমার হিরো ছিলেন। এবং আমার পরিচালক ছিলেন সুভাষ দত্ত। ওনার একটা নাটকের গল্প ছিল যে রাইসুল ইসলাম আসাদ তার চাইতে 20 থেকে 22 বছরের ছোট একটি মেয়েকে, তার ফার্স্ট ওয়াইফ মারা যায়, তো ছোট একটা মেয়েকে সে বিয়ে করে আনবে, গল্পই এরকম ছিল, সুভাষ দত্তের। তো আমি সুভাষ দত্তকে পেয়েছি, যিনি কবরী ম্যাডামের মানে জন্মদাতা, মানে বলতে গেলে সিনেমাতে। তো আমি এরকম অনেক বড় বড় পরিচালককে পেয়েছি, তাদের সান্নিধ্যে কাজ করতে পেরেছি, কত বড় বড় লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে পেয়েছি। সো এটা কজন পায়? এক্স্যাক্টলি, ইউ আর ভেরি লাকি,
ভেরি ভেরি মাচ। তোমার কাছে তোমার যত তোমার সিনেমার ক্যারিয়ারে অসংখ্য ভালো ভালো সিনেমা তুমি করেছো, সেক্ষেত্রে তোমাকে যদি স্পেসিফাই করতে বলি যে তুমি 5টা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, যেই চলচ্চিত্রগুলো হয়তো তোমার ব্যক্তি জীবনেও ছাপ রেখে গেছে, এরকম 5টা চলচ্চিত্রের নাম জানতে চাই। মনের মাঝে তুমি। ও আগেই বলে দিচ্ছে মনের মাঝে আমার তুমি। প্রিয়। হ্যাঁ, আছে মনের মাঝে তুমি তো অবশ্যই আছে। আমি আমার ফার্স্ট ছবিটা কখনো ভুলবো না, ওটা যেহেতু আমার প্রথম আশা, এই জীবন তোমার আমার, এটা আমার থাকবে, এটা আমার প্রথম পরিচয়। তারপর হচ্ছে মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, যোদ্ধা বলবো, শাস্তি, শুভা, মেঘের পর মেঘও আছে, তারপর আকাশ ছোঁয়া ভালোবাসা, এই কটাই। অনেকগুলো। আচ্ছা, সিনেমা শুটিং এর সময় তো তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ, মানে অনেক রিস্কি কাজ করতে হতো, আর তখন তো ফাইট ডিরেক্টর এখনো আছেন, যদিও এখন অনেক টিয়ে আছে, ক্যারিকেচার করে হয়তো ফাইট টাইট মানে অনেক সেফটি মেনটেন করে। তোমরা যখন ফাইটিং সিনগুলো করতে তখন তোমরা কিভাবে করতে, বা কখনো ফাইটিং সিন করার সময় কোনো মানে চোট তোমার লেগেছে কিনা, পড়ে টরে হাঁটু টাটু কেটে গেছে কিনা? অনেক ব্যথা পেয়েছি। ফাইটিং সিন হলে তো মানে যা তা অবস্থা থাকতো, মানে উড়ে উড়ে গিয়ে মারা, একজনকে উড়ে উড়ে গিয়ে মারতে হবে, কি একজনের কাঁধে উঠে আরেকজনকে লাথি মারো, তো এইগুলো করতে গিয়ে তো মানে হাত পা ব্যথা হতোই। আবার কিছু কিছু মজার ফাইটিং এর সাথে মজার হচ্ছে কিছু রাজকীয় ছবির কাজ করেছি। ধরো ওই বাহুবলী টাইপ থাকে না, বাংলাদেশে খুব কম বাজেটের বাহুবলী হতো, কিন্তু আগে হতো ওই টাইপের রাজকীয় ছবি যেটাকে বলে, আমি রানী, রাজার ছেলে আছে, তো ওইরকম ঘোড়ার পিঠে চলে যুদ্ধ, ওই সময়কার কাহিনীও কিন্তু আমি করেছি। তুমি হর্স রাইডিং? আমি হর্স রাইডিং করেছি, আমি হর্স রাইডিং করেছি, তারপর ঘোড়া চালানো শেখানো এবং ওটাকে থামানো, জায়গা মতন গিয়ে থামানো, সবকিছু আমাকে করতে হয়েছে। তো তারপর হর্স রাইডিং থেকে আবার সোর্ড ফাইটও করতে হয়েছে আমাকে। হ্যাঁ, মানে কত ধরনের কত কিছু। তারপর আবার গাড়ি নিয়ে, গাড়িতে চেজিং বলে না, ওগুলো সে সবগুলো কাজ করা হয়েছে। মানে আর বলো না, ফাইটিং এর দৃশ্য মনে হলে মনে হচ্ছে গা হাত পা ব্যথা হয়ে পরের দিন হচ্ছে শুয়ে মরে যেতাম একদম ডেড। এখন ইদানিং প্রায় শোনা যায় যে ধরো আজকালকার মানে আমাদের সমসাময়িক সময়ে যারা নায়িকা আছেন, তারা গ্রামে বা অন্য কোথাও ঢাকার বাইরে শুটিং করতে গেলে মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে আর কি, প্রোডাকশন বয়দেরকে দিয়ে বা প্রডিউসারকে দিয়ে মিনারেল ওয়াটার আনায়, তারপর তারা ওই পানি দিয়ে গোসল করে তারপর তারা শুটিং এ আসে আর কি। তারা নর্মাল গ্রামের অন্য পানি দিয়ে শুটিং এ আসে না। তোমাদের সময় এরকম হয়েছে কিনা, তোমরা মিনারেল ওয়াটার? আমি জানি না, আমি তো বাইরে আউটডোরে গেলে আপু পুকুরে নেমে গোসল করি। না, আমি পুকুরে নামতে পারি না, আমি পানি আমার সাঁতার জানি না, তবে সাঁতার না জেনে আমি পুকুরে ঝাঁপ দেওয়ার সিন করেছি। হ্যাঁ, গভীর পুকুর। হ্যাঁ, ডুবেও গিয়েছিলাম। প্রোডাকশনের বয় টেনে তুলেছে, মানে মরে যায়নি, টেনে তুলেছে। মানে তুমি তো সাঁতার পারতা না, ওই কাজ করে নাই? না, কারণ আমার পরিচালক ছিলেন রাজ্জাক আঙ্কেল। গল্পে ছবিটার নাম হচ্ছে প্রেমের নাম বেদনা। তো ওখানে আমি গাছে, আমাকে বলতো ওই ক্যারেক্টার বলতো গেছো মেয়ে, তো আমি গাছে উঠে পেয়ারা খাচ্ছি, তো পেয়ারা গাছের উপরে আমাকে উঠায় দেওয়া হলো। এখন নামবো কিভাবে, বলে ওখান থেকে লাফ দিবি তুই। মানে কি? রাজ্জাক আঙ্কেল না পানির মধ্যে না, বলেছে হিরো আসবে, হিরো এসে যখন বেশি মানে খুব জ্বালানোর কথা বলবে, এই আপনি আমার পিছে কেন আসছেন, এই নেন পেয়ারা খেতে এসেছেন, পেয়ারা খান, কিন্তু আপনি আমার পিছু নিয়েছেন কেন? বলে দাঁড়াও, আজকে তোমার পিছু নিব না। এই রে বাবা, এই বলে যখন নামলাম, এই পেয়ারা গাছের কাটা এখান থেকে ধরে কেটে গেল। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারছি যে পুরো ব্লিডিং হচ্ছে। আচ্ছা, তখন রাজ্জাক আঙ্কেল দেখে বললো কিছু হয়নি, একটু হাতে স্যাভলন কিছু লাগিয়ে দাও, পরের শুট করো, এটা বলতেন। আচ্ছা ঠিক আছে, ভয়ে আমরা কিছুই বলতাম না। পরের সিন হচ্ছে আবারও সেই, এখনকার সিচুয়েশন হলো 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য শুটিং ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা। না কোনো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই, কারণ ডে লাইটেই উনি কাজ করতে হবে, ওনার সিন যে কটা আছে শেষ করতে হবে। আর এরপর হচ্ছে পুকুর ঘাটে, তখন আবার আসলো হিরো, আবার এসে জ্বালাতন করছে। এখন পুকুর ঘাটে এসে আমার তো আর সে পালানোর জায়গা নেই, তো তোর পালানোর জায়গা কোথায়, আপনি আবার এসেছেন, আমি কিন্তু এখন লাভ দেব, বলে দাও। তখন ঠিকই আমি জাম্প, তুই সুন্দর করে জাম্প করবি, তুই তো গ্রামের মেয়ে, তুই তো সাঁতার জানা মেয়ে,
আমি কি এখন সিনেমায় বোঝাতে পারবো যে তুই সাঁতার জানিস না, সুন্দর করে জাম্প করবি, ঠিক আছে। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর ইন্নালিল্লাহ পড়ে যা যা পড়ার পরে আমি তখন আমার আম্মা থাকতো, আম্মার দিকে বারবার তাকাচ্ছি আর রাগ হচ্ছে যে তোমার কারণে আমাকে এখন পানিতে নামিয়ে দাও। তুমি আমাকে এসব সিনেমায় দেওয়াতে আমাকে এখন সাঁতার জানি না, আমি যদি মারা যাই তুমি দায়ী থাকবা, মানে কিচ্ছু হবে না, ওই তিন কোনায় প্রোডাকশনের ছেলে দাঁড়ায় আছে, দেখো তোমাকে বাঁচাবে। তো শর্ট রেডি, হ্যাঁ জাম্প। এখন ডায়লগ বলে বলে বলছি আমার কাছে আসবেন না, আমি কিন্তু পুকুরে ঝাঁপ দেবো। তো নায়ক বলছে দাও দেখি, সাহস থাকলে দাও। ঝাঁপ দিতে গিয়ে এইভাবে করে আটকে গেছি, দিল রাজ্জাক আঙ্কেল বকা, এই মেয়ে। তখন তো ফিল্ম নেগেটিভ নষ্ট করা মানে হচ্ছে একদম মানে যাতা মানে 35 এর শুটিং, তো এই মেয়ে তুই আমার নেগেটিভ খাচ্ছিস কেন, লাভ দিলি না, আমি দিচ্ছি যা আছে কপালে। আর একটা মানে এটা ফার্স্ট টেকে বকা, সেকেন্ড টেকে জাম্প। এরপর আমাকে অনেকক্ষণ পরে উঠানোর পর আমি পানি খেয়ে তো মোটামুটি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো ওগুলো খুবই মজার কাহিনী। যাই হোক, কি প্রশ্নে ছিলাম? মিনারেল ওয়াটার। সেই পানি থেকে হচ্ছে, তো এই গ্রামে যখন শুটিং করতাম বেশিরভাগ সময় না উইন্টারে আমাদের শুটিংগুলো মানে ফেলতো, ওই সময় যেই জায়গাগুলোতে কাজ করতাম গিজারও ছিল না, মানে রুমের মধ্যে গিজারও ছিল না। তো একটু বালতি দিয়ে বলতাম, রিকোয়েস্ট করতাম একটু গরম পানি এনে দেন, বাকিটা কল ছেড়ে মগের সাথে মিলিয়ে শাওয়ার করে নিব, মানে ম্যান্ডেটরি। তারপর অনেক সময় বলছে যে বালতি, এখানে লাকড়ির চুলা, এখন প্রোডাকশনের খাবার বসানো হয়েছে, এখন পানি গরম করতে গেলে তো আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে। আমার তখনই মনে করো শাওয়ার করতে হবে, আমি মনে করো ব্লাড সিন করেছি, আমার গায়েটায় রক্ত লাগানো, তো আমাকে 2 ঘন্টা বসে থাকবো এগুলো নিয়ে, যা আছে কপালে। ওই শীতে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলেছি, মানে ঠান্ডা পানির কাঁপছি আর পানি দিচ্ছি, মানে কোথায় মিনারেল ওয়াটার? আমাদের পরে এসে মনে হয় সব মিনারেল ওয়াটার, আমরা খেতাম মিনারেল ওয়াটার। তুমি যখন প্রথম সিনেমা করো তখন তুমি কোন ক্লাসে পড়তে? তুমি তো ছোট ছিল অনেক, বেবি লুক, তোমার কার্লি হেয়ার ছিল। আমি তখন 7 পাস করে 8 উঠেছিলাম। ওকে, 8 ছিলাম, মানে 15 or 14 or 15। তো এত অল্প বয়সে সিনেমা ইন্ডাস্ট্রির মতো এরকম কঠিন একটা জায়গায়, এবং তখন সিনেমায় অভিনয় করা তো মানে ভয়ঙ্কর কঠিন একটা অধ্যাবসায়ের কাজ ছিল, একটা সাধনার মতো ছিল বিষয়টা। তো আর আজকের এই পূর্ণিমা, যে পূর্ণিমা আমার সামনে বসে আছে, এই দীর্ঘ লম্বা ক্যারিয়ারের এই যে পথটা মসৃণ ছিল না, খুব মানে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। সো ওই মানে কতটা মসৃণ ছিল বা কতটা চড়াই উতরাই ছিল, এটা কিভাবে পার করেছো, বা কোন মনোবল তোমাকে মানে কিপ গোয়িং ওই কনফিডেন্স দিয়েছে? এটা তো অনেক বড় করে বলতে হবে, এত সময় আমরা পাবো না, ছোট করে বলছি। কোনো কাজে পথে মসৃণ থাকে না, কোনো কাজ কেন, মানুষের জীবনের কথাই যদি বলি, কারোর লাইফ এতটা মসৃণ থাকে না, চড়াই উতরাই থাকে, জীবনের মধ্যেই থাকে। কাজে তো অনেক বেশি থাকে, সেটা কর্পোরেট লাইফ হোক, ফিল্ম হোক, যে কোনো হোক, পলিটিক্স হোক, পার্সোনাল লাইফ হোক, সব জায়গায় থাকে। আমার মধ্যে যেটা কাজ করতো যে ঠিক আছে, এই জায়গাটাতে আমি পৌঁছাতে পারছি না, এখানে আরেকজন হয়তো বা জায়গা করে নিচ্ছে, বা ওখান থেকে বারবার আমাকে বাদ দেওয়া হচ্ছে, অন্য কাউকে নেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি ওয়েট করতাম যে আচ্ছা ঠিক আছে, উনি কি অফ হবেন না একটা টাইমে, আমি অপেক্ষা করতাম। তো পেশেন্সলি এবং ঘুরে ফিরে আসতো কাজ। এবং একটা টাইমে তুমি দেখো যে ওই সময় আমি একটা গল্প বলবো, যে একটা টাইমে বাংলাদেশে 8টা-9টা ঈদের ছবি যখন আসতো, 9টা ছবির মধ্যে তখন সুপারহিট ছবি দিয়েছে কিন্তু মুনমুন, রানী কেন ডাকাত। মুনমুনের ছবি অনেক হিট গেছে, তখন মুনমুন আর ময়ূরী বা যারাই কাজ করতো, ওরাই কিন্তু তখন ইন্ডাস্ট্রি একটা টাইমে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দখল করে রেখেছিল, কাজ করতো অনেক বেশি। এবং ওদের কাজের জন্য কিন্তু আমরা তখন আবার কাজ পাচ্ছি না। আমি তখন করলাম কি, আমি চলে গেলাম একটা 100 পর্বের সিরিয়ালে, জাহিদ হাসানের লাল নীল বেগুনি।
ফ্যান্টাস্টিক সিরিয়াল। Right. মানে এমন কোন এপিসোড নাই লাল নীল বেগুনি, আমার মনে হয় না বাংলাদেশে তখনকার দর্শক কেউ লাল নীল বেগুনি মিস করেছে। বাই দ্য ওয়ে তো ওই যে সিনেমা মিস করেছে অনেকে, আমার কিন্তু সাথে লাল নীল আছে। বেগুনি কেউ মিস করে মানে আমি তখন বুঝে গেছি যে আমাকে দেওয়ার সিনেমা হবে না বা আর কেউ নেবে না, মানে ওই ওই যখন কাইন্ড অফ সিনেমা তুমি হ্যাঁ মানে ওই যুগটা যখন চলছে ওরাও ভালো কাজ করছে, কারণ ওদেরকেও নিচ্ছে প্রডিউসার, কারণ ওই ছবিগুলো চলছে তখন হ্যাঁ, সিনেমায়, ওই ছবিগুলোই চলছে ওই ছবিগুলোই চলছে এবং ওদেরকেও ওরাই তখন কিন্তু ইন্ডাস্ট্রি আবার লিড করছিল। তো আমি সেই রেসপেক্ট রেখে তাদেরকে নিয়ে বলছি। তো ওই সময় হচ্ছে কি আচ্ছা এটা আমার ঘরানার না, তা আমি কি করবো, আমি ঘরে বসে থাকবো? তখন তো আমাকে সংসার চালাতে হবে। তখন আমি আবার নাটকে ঢুকলাম। তো জাহিদ ভাই আমাকে হুট করে অফার করলো যে তুমি কি সিরিয়াল করবা? আমি সিরিয়াল না কিছু বুঝতাম না, সিরিয়ালের পেমেন্ট কিভাবে দেয় বা কোনভাবে কোন সিস্টেমে কি করে কিছুই বুঝতাম না। কোনো আফসোস আছে যে এই অভিনেতার সাথে বা অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি? যেমন আমার খুব আফসোস আমি হুমায়ুন ফরিদি স্যারের সাথে স্ক্রিন শেয়ার করতে পারিনি। এমন কেউ কি আছে তোমার? আছে শাবানা ম্যাম, ওহো, ওকে, সালমান শাহ। আমি সালমান শাহকে কিন্তু দেখেছি, কিন্তু কাজ হয়নি একসাথে। না আমি আবার শিশু শিল্পীর কাজ করেছিলাম। তো শিশু শিল্পীর যখন কাজ করি তখন সালমান শাহ আমাদের সেটে এসেছিলেন। তো তখন ওই দূর থেকে, আমি তো ছোট তখন, ওই যে সালমান শাহর যে একটা ক্রেজ বা ক্রাশ আসলে, হ্যাঁ মানে তখন তো এত কিছু বুঝতাম না, তাকেই যে আছি যে দেখতেই ভালো লাগছে এবং তাকে যে সামনাসামনি দেখতে পেয়েছি এটাই কজন পারে। সেটাই, এটা ছোটবেলায় দেখেছি, কাজ করা হয়নি। বাহ, সুন্দর। আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি দর্শক। পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ফ্যাশন। নিজেকে কোন ধরনের পোশাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে তোমার? বাসার নাইট ড্রেস, পাজামা। পাজামা পিজে সেটস আমার দরকার, মানে পাজামা সেটসে আমার নিজেকে কমফোর্ট জোন আমি ফিল করি। বাট তারপরে যদি আসি তাহলে হচ্ছে সালোয়ার কামিজ। তোমার তোমার পছন্দের ব্র্যান্ড কালেকশনের নাম জানতে চাই। কোন কোন ধরনের ব্র্যান্ডের কালেকশন আছে তোমার কাছে? এনিথিং, ধরো সানগ্লাস, ব্যাগ। সানগ্লাসেসের মধ্যে প্রাডা আছে, ভার্সাচি আছে, আর কিছু ব্যাগ, ওগুলো আছে টুকটাক দু একটা। ওয়াচ কালেকশন খুব ভালো। তোমার সবচেয়ে পছন্দের ওয়াচ কোনটা? আছে রোলেক্স। রোলেক্স, আচ্ছা। তো তোমাকে ভাইয়া যে গিফট দিয়েছে, ভাইয়ার কাছ থেকে পাওয়া সবচেয়ে প্রেশিয়াস গিফট কি ছিল? ভাইয়ার কাছ থেকে পাওয়া প্রেশিয়াস গিফট তো ভাইয়া নিজেই। ওয়াও, আচ্ছা। কোন সিনেমায় তুমি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ একেবারে খুব সুন্দর সুন্দর ড্রেস পরছো আর কি? এরকম মনে আছে যে পরে মনে হয়েছে যে এই ড্রেসগুলো সবাই বাসায় নিয়ে যাবো টাইপের এরকম? না না ওরকম কিছু, ওরকম না না ডিজাইনার ড্রেস। ওকে। ফুটপাতে শপিং এর অভিজ্ঞতা আছে তোমার? হুম। তো ওখানে তখন যখন কেনো তো মানুষ চিনতে পারে না? না না একদমই চেনে না, একদমই চিনতে পারে না। তুমি বার্গেনিং করতে পারো? হ্যাঁ করি, মানে 500 টাকার জিনিস 300-তে 1200-তে নামাই নিয়ে আসে আমি। ওয়াও। তুমি যখন ঘুরতে যাও তখন যে ধরনের ফ্যাশন তোমার পছন্দ? আমি তখন জিন্স পরি, একটা লং শার্ট পরি, কমফোর্টেবল একদম একদম ক্যাজুয়াল, ঝোলা ঢালা পরি, কট সেট পরি, আর দেশের বাইরে গেলে এটুকু থাকে। হৃদয়ের কথা আমাদের পরবর্তী সেগমেন্টের নাম। আমরা জানি যে পূর্ণিমা আপু তুমি নিজে খুব, মানে তুমি নিজে একজন বিলিভার, আমিও একজন বিলিভার, কিন্তু তুমি এটা একদম রিচুয়ালিস্টিক ওয়েতে তুমি মেনটেন করো, তুমি নিয়মিত ইবাদত করো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো। তো তোমার এরকম ফিলিং কবে থেকে এসছে, বা এটা কি প্রথম থেকে শুরু থেকেই কিনা? এটা ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে প্র্যাকটিস করিয়েছেন যে স্কুলে যাই করো, আমাদেরকে মাদ্রাসায় কিন্তু পাঠানো হতো। সো আমি ওই স্কুল শেষ করে বাসার পাশে যে মসজিদ, তো সেখানে মাদ্রাসায় গিয়ে কিন্তু পড়েছি, ওটা মিস করা যেত না। তো ওটা শেষ করার পর হচ্ছে কোরআন শরীফ ধরেছি, ধরে দেন কমপ্লিট করতে পারিনি। তো এটা আমার একটা আফসোস রয়ে গেছে এবং আমি শেখার চেষ্টা করছি ইদানিং, আমি শিখবো আবার নতুন করে। আর হচ্ছে তো তখন যখন আমি হুজুরের কাছে পড়তাম, কিন্তু মানে খুব ছোটবেলার কথা বলছি, তো ওই সময় হুজুরের গুড স্টুডেন্টটাই আমি ছিলাম
এবং আমাদের সাবজেক্ট কিন্তু আরবি ছিল, আমাদের স্কুলের একটা সাবজেক্ট আরবি ছিল। সো আমি একটা আরবি লেখাতে থাকে না যে 4 লাইন বা 6 লাইনের একটা যে কোনো সূরা তোমার লিখতেই হবে। তো ওখানে আমি কি করেছিলাম, একবার নকল করতে গিয়ে ধরা পড়েছি, কারণ আমি আরবিটা খুব টাফ লেখা খুবই কঠিন। খুবই কঠিন। 2 লাইন লেখার পরে না বাকি 4 লাইনটা জ্যামিতি বক্সের পিছনে লিখে নিয়ে গিয়েছিলাম। সে কি লজ্জার কথা, মানে যে এবং আমি এভাবে করে নিয়ে লিখছি, এই কপি করতে গিয়ে ধরাও খেয়েছি, স্যার বকা দিল, আর আমি আরবিতে ফেল, হ্যাঁ নিয়ে নিল পেপার। আমি কেন জানি ধর্মে সবসময় আমি 100% মার্ক পেয়েছি, মানে 90-র উপরে সবসময় মার্ক পেয়েছি, কারণ আমি আরবি লিখতে পারতাম। ধরো আমি যে এক লাইন একটা সূরা হয়তো লিখতে পারতাম, ওই একটা সূরার বিভিন্ন লাইন হয়তো বিভিন্ন কোশ্চেনের শেষে লিখে দিতাম, একটু একটু করে আরবি লেখা থাকলে ওইটাতে 10-এ 10 পাইতাম আর কি। হ্যাঁ, আমি সায়েন্সে খুব ভালো ছিলাম, কারণ সায়েন্সে যখন ওই যে ল্যাবের কোনো কিছু ড্র করতে হয়, আমি ড্র করতে পারি তো ভালো, তো কোনো কিছু ড্র করতে হলে সায়েন্সে আমি খুব ভালো মার্কস পেতাম। তো আরবিতে যখন এটা হলো তখন আমার মধ্যে একটা মানে অপমান বোধ, তারপর মধ্যে লজ্জা, আচ্ছা ঠিক আছে, এবং মার্কস তো পেলামই না, আমি ফেল করলাম। সেটা যেহেতু সেকেন্ড টার্ম ছিল এক্সাম, ফাইনাল টার্ম ছিল না, তো আমি ওই সময় ফেল করবো, তখন ফাইনাল তো বাকি আছে, নাহলে তো আমি পরের ক্লাসে উঠতে পারবো না। নিজের মনের মধ্যে এমন জেদ আনলাম যে আমি হায়েস্ট মার্ক করব, এবং আমি ওই সময় ফাইনাল টার্মে, সেটা আমি ক্লাস 6-এর কথাই বলছি, ফাইনাল টার্মে মনে হয় আমি 100-এ 98 পেয়েছি, হায়েস্ট পেয়েছিলাম আরবিতে। তারপর ওই যেটা বলছি নামাজ পড়ানোর কথা, তো আমাদের এই রোজার সময়, রোজার মাসে বলেছি আমি কোয়ার্টারে থাকতাম, তো কোয়ার্টারে যারা মেয়েরা আছেন, তো তখন হুজুর আসতেন, বলতে এশার নামাজটা মেয়েরা তোমরা পড়ো, এবং ইমামতি করবে আমি। আমি করেছি, আমি জোরে পড়তাম উচ্চারণ করে, তো বলছে ওর উচ্চারণগুলো একটু সহি ভাবে হয়, তো তুমি জোরে পড়ো, কিন্তু তোমার পিছনে যারা মেয়েরা আছেন তারা তো আমি সেটাও করেছি। তো ওটা একবার ছিল, আর তখন এমন ভাবে ঢুকে গিয়েছিল যে আজান দেওয়ার সাথে সাথে আমি অজু সবকিছু ফেলে অজু করতে চলে যেতাম। তারপর তো সিনেমা আসার পরে লম্বা ব্রেক, গ্যাপ, মাঝখানে রোজাগুলো কিন্তু মেনটেন করতাম, নামাজ মেনটেন করতাম, আবার গ্যাপ, আবার ছুটে গেছে, আবার আমি থাকে না শয়তানের ধোকায় পড়ি, আবার নিজেকে ঠিক করি। তো রিসেন্টলি লাস্ট 3-4 ইয়ার্স ধরে, খুব বেশি দিন যে না, আমার কাছে মনে হচ্ছে এটাই আমার শেষ ঠিকানা, এটা নিয়ে আমাকে যেতে হবে, আমাকে মরতে হবে একদিন, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সো যতটুকু পারি শালীনতা বজায় রেখে মার্জিতভাবে এবং আল্লাহর নাম নিয়ে আমরা কাজ করলে, এমনিই অনেক গালাগালি করে যে এত কথা বলছে ইসলামের কথা, ঠিক আছে ক্যামেরার সামনে তুমি এই পোশাক পরে আসছো, চুল ছেড়ে আসছো, এটা করে আসছো, অনেক কথা বলবে, গালাগালি দিবে, আমি শিওর, এটা আমি কেয়ার করি না। আমার সাথে কি আল্লাহর সাথে কি সম্পর্ক আছে, বা আমি কি কতটুকু করছি, সেটা উনি বুঝেন, আমার সাথে আমার মধ্যেই থাকবে। পরে প্রশ্ন, চুক্তি হওয়া সিনেমার থেকে কখনো এমন হয়েছে যে 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ আগে তুমি বাদ পড়ে গেছো, ওই সিনেমায় সেম ডেটে হয়তো অন্য কেউ শুটিং করছে, একদিন আগে বাদ পড়েছে, এমনও হয়েছে যে আমাকে টাকাটা দিয়েছে, সো ওই টাকাটা দিয়ে আমি বাড়ি ভাড়াটা দিয়েছি, সবকিছু কমপ্লিট করেছি, তো একদিন আগে বলছে সরি তোমাকে নিতে পারছি না, টাকাটা ব্যাক করো। আমি তখন মানে ওই টাকাটা কোথা থেকে ব্যাক করবো, আমি তো টাকা খরচ করে ফেলেছি, আপনারা তো আমাকে ছবিতে নিয়েছেন, তো আমার তো শুটিং কালকে, আমি তো আসবো সেটে, না তোমাকে নিয়ে নেওয়া হচ্ছে না, শুটিংটা পেছানো হয়েছে, একটু ঝামেলা আছে, এসে কিন্তু আমি জানছি যে পরের দিনই শুটিং আসলে হয়েছে, মহরত হয়েছে, তখন তো এসব সোশ্যাল মিডিয়া ছিল না, পেপারে নিউজটা আসতো এবং অন্যান্য বাকিরা ইনফরমেশন দিয়ে দিত, তো কোথাও না কোথাও থেকে আবার ধার করে ওই সাইনিং মানিটা ফেরত দিতে হতো। আমার আম্মা মানে বিপদে পড়তেন এইসব বিষয়ে, এরকম অনেকবার হয়েছে, এবং অনেক গল্প থেকে আমাকে, মানে আমি শিওর শট ওই ছবির নায়িকা, কিন্তু বাদ দেওয়া হয়েছে আমাকে। এমন কারো প্রেমে কখনো পড়েছো যে কখনো বলতে পারোনি প্রেমে পড়েই ছিলে? না, বলে ফেলছো সবসময়? না বলিনি কখনো, ওরকম করে প্রেমে পড়ি, ওরকম প্রেমে পড়া হয়নি যে না, মানে বলাও হয়নি? না। এমন কোনো একটা ভুল যেটা আর কখনো করতে চাও না? অনেক আছে এরকম, যেমন একটা, এমন কোন মানে ভুলের তো শেষ নেই, আমাদের
মানে কথা বলতে গেলে চলতে গেলে পদে পদে ভুল হচ্ছে, কোন ভুলটা নিয়ে বলবো? তো লাইফের ভুল এখন আমার কাছে মনে হচ্ছে আমি যদি এই ম্যাচিউরিটিটা নিয়ে এখনকার সময়টা নিয়ে এখনকার যেই আমার যদি বলি সৌন্দর্যটা আছে বা আমার যে যতটুকু এক্সপিরিয়েন্সটা আছে, এটা যদি আমি প্রথম ওই সময়ে আমার ফার্স্ট ছবিতে পেতাম, তাহলে ওই ভুলটা আমি শুধরে নিতাম, ওই ভুলগুলো শুধরে নিয়ে ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করতাম। এবং তখন খুবই আমি ম্যাচিউর ছিলাম, কাজ করতে চাইতাম না, খুব অলসতা কাজ করতাম আমার মধ্যে, যে ছবি করতে চাইতাম না। তখন আসলে সিনেমা কাকে বলে, পলিটিক্স এখন যেভাবে যাদের মাধ্যমে জেনেছি বা শিখেছি, তখন বুঝিয়ে দিতাম পলিটিক্স কাকে বলে। এমন কতগুলো সিনেমা আছে তোমার যে সিনেমাগুলো সব শুটিং সম্পন্ন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মুক্তি পায়নি, এবং ধরো কোনো একটা সিনেমা, যে সিনেমাটা তো ওয়াজ ভেরি ক্লোজ টু ইউর হার্ট, তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু রিলিজ হয়নি দেখে তোমার অনেক মন খারাপ হয়? না, ওরকম নাই যে রিলিজ হয়নি দেখে মন খারাপ হচ্ছে তা না। তবে দুটো ছবি আছে কমপ্লিট করা ছিল, ওই দুটো এখনো রিলিজ। আমার তো না মানুষের জন্য আমার অনেক মন খারাপ হয়। আমার একটা ছবি, একদম প্রথম ছবি না মানুষ, অনিমেষ দার, ওই ছবিটা আমরা দুটো না তিনটা থেকে চারটা, সরি তিন চারটা আছে। তার মধ্যে শুধু আমি একটার কথা বলবো, হ্যাঁ মনে পড়েছে, একটার জন্য খুবই মন খারাপ হয়, সেটা হচ্ছে আমার ছায়াছবি। হ্যাঁ, মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ ভাইয়ের, আমি আর আরিফিন শুভ, ওই সময়টা না আমাদের ছবিটার লুক থেকে শুরু করে সবকিছু আমার আর শুভর জুটিটা এমন সুন্দরভাবে এসেছে। এবং এখনো মানুষ যদি ছায়াছবির গানগুলো দেখে, গান দেখলে বলবে যে এটা ছবি। আর যখন শুটিং করছি তখন না, যখন যেখানে যেতাম, আপু ছায়াছবি কবে আসবে, ছায়াছবি কবে আসবে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ হয়ে যেতাম। এই ছবিটা রিলিজ হয়নি, এটা নিয়ে আমার খুব আফসোস আছে। ইন্ডাস্ট্রিতে অনেক বড় পলিটিক্সের শিকার হয়েছে। হ্যাঁ, পরে এমন হয়েছে যে কারোর হেল্প লেগেছে ওই পলিটিক্স থেকে বের হতে, সিনিয়র লেভেলের কারোর হস্তক্ষেপ লেগেছে না, এত বড় নিজে নিজেই সময়ের অপেক্ষা, সময়ের উপর ছেড়ে দিয়েছে। সময় হচ্ছে অনেক ধৈর্যের একটা বিষয়, পেশেন্স নিয়ে কাজ করেছি। যে পরিচালকগণ তোমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? অনেক আছে, আমি না দু একজনের নাম হয়তো বলেও ফেলেছো, অনেকের নাম ছুটে যেতেও পারে, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু গুছিয়ে বলতে পারবো না। সো প্রথমেই তো থাকবে আমার উস্তাদ, যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন, জাকির হোসেন রাজু, এবং শিপ প্রডিউসার মতিউর রহমান পানু আঙ্কেল, আব্বাস উদ্দিন। তারপর সিরিয়ালে যদি আসি, শহীদুল ইসলাম খোকন ভাই আমার লাইফের অনেক বড় একটা বিশাল ভূমিকা রেখেছেন। তারপর যদি আসি, আমি বলবো আমি একটু কাজ করতে পেরেছি দিলীপ বিশ্বাস আঙ্কেলের সাথে। তুমি অসম্ভব গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছো, তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছো। এফআই মানিক আছেন, মানে এত অসংখ্য গুণী পরিচালক আছেন। ছটকু আহমেদের সাথে কাজ করেছি লাস্ট। তো তাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, আমি ওই মাথায় এখন জিজ্ঞেস করেছো তো, নাম সবগুলো আসছে না। এই সময় ধরো সমসাময়িক সময় যে ধরনের সিনেমা হচ্ছে, ধরো ধরো আমি যদি একটা সিনেমা ডিরেকশন দিতে চাই, তাহলে তুমি কোন ধরনের গল্প চুজ করতে চাও? কাহানি, বিদ্যা বালানের কাহানি যেটা আছে, হতে পারে ক্রু, সেরকম টাইপের 3 নায়িকা সহ হতে পারে, মানে এই টাইপের গল্প। তারপর একটু সাসপেন্স থ্রিলার থাকতে পারে। সো আমার কাছে মনে হয় যে বিদ্যা বালানের কাহানি যদি থাকে, ওরকম কিছু হলে আমার জন্য ভালো হয়। পরিচালকগণ আপনারা কিন্তু শুনে রাখলেন। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সেগমেন্ট খুবই অল্প, ছোট্ট কয়েকটা প্রশ্ন মাত্র। সেগমেন্টের নাম হচ্ছে টক ঝাল মিষ্টি। প্রথম প্রেমের চিঠি কবে পেয়েছিলে? স্কুল লাইফে। হ্যাঁ। স্কুল পালিয়েছো কখনো? না, কখনো। তুমি লক্ষ্মী বাচ্চা ছিলে, একদম লক্ষ্মী স্টুডেন্ট, লক্ষ্মী বাচ্চা। স্কুল পালাতে পারিনি, কারণ আমার একই স্কুলে বড় বোন, তো আমারটা ক্লাস আগে ছুটি হলে ওর জন্য অপেক্ষা করতে হতো, কারণ ওর সাথে আমার বাড়ি ফিরতে হতো। তার মানে স্কুল ফাঁকি দিয়ে কখনো ডেটিং করতে যাওয়ার সুযোগও পাও না? আমি ডেটিং করার মতন মেয়ে ছিলাম না। আমাকে ছোটবেলায় তখন ওরকম ভাবে, মানে তেল দিয়ে 2 বেনি করে যাওয়ার মতন মেয়ে, তারপর চশমাও পরতাম তখন। শুধু তখন 2-1টা ছেলে হচ্ছে আমার স্কুলে যাওয়ার পথে পায়ে সাইকেল উঠিয়ে দিয়েছিল ইচ্ছা করে, আর হচ্ছে যে
চিঠিটা মোচড়িয়ে ছুঁড়ে মারে না, ওরকম ছিল। তো ওটা খুলেও যে ভালো লাগে তোমাকে, এরকমই কিরকম কিরকম একটা লেখা ছিল। তো এগুলো আম্মাকে গিয়ে বলে দিতাম, আর ভয় পেতাম। এই জন্য হচ্ছে স্কুল পালানোরও কিছু ছিল না। আর আমার বড় বোন তো আছেই, থাকতোই গাইড করতাম। ধরো প্রেম জিনিসটাকে যখন বুঝতে শিখেছো, তখন কাউকে রিফিউজ করেছো প্রেমের প্রস্তাব? টু মেনি আমি এখন যদি অন্যভাবে বলতে চাই, প্রেম কি, এভাবে আমাকে বলতে, প্রেম কি আসলে আপু, প্রেম বুঝতে পারছি না আপনি কি বলছেন। আচ্ছা, তোমার সাথে কোনো অ্যাক্টররা প্রেম করতে চাইছে কখনো? অ্যাক্টর অফ কোর্স। এগুলো সব স্কিপ করে যাচ্ছে। কি মানে কি অ্যাক্টর প্রেম মানে? সিনেমায় অনেক প্রেম করেছে আপু, আর জানি না। হ্যাঁ, হলিউড, বলিউড এবং ঢালিউড, 3 ইন্ডাস্ট্রিতে তোমার ক্রাশ কারা? হলিউডে আছে টম ক্রুজ, জর্জ ক্লুনি। আর বলিউডে সত্যি কথা বলতে আমির খান, শাহরুখ খান, এই দুজন। পরের ইন্ডাস্ট্রি না বললেও চলবে। হ্যাঁ, এই দুটোই ইনাফ, মানে আর দরকার নেই, এর পরে আসলে আর দরকার নেই, আর দরকার। হ্যাঁ, আর বলিউডে, সরি টলিউডে হচ্ছে বুমবাদা, ইয়েস, প্রসেনজিৎ। মানে এখনো না কিভাবে উনি নিজেকে মেনটেন করেছে, মানে আমি জানি। উনি নাকি গত 15 বছর ধরে ভাত খায় না, শুধু জুস খায়। আমি জানি না, মানে এটা কি আমার ওনার সাথে এটা একটা আছে, ওনার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল, মানে একসাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছে এখনো আছে, ওটা এখনো পূরণ হয়নি। তার সাথে কথা বলেছি, সে আমাকে খুব ভালো করে চেনে। তো আমি বলছি, দাদা আমি কাজ করতে চাই। করবো, তোর সাথে কাজ করবো, দাদা দেখছি, এরকম। এটা তবে মিঠুন চক্রবর্তীর সাথে আমি অনেকগুলো শো করেছি, প্রোগ্রাম করেছি। আমি মানে বলছি না যে কতটা লাকি, যে কজনের নাম বলবো। আমি একটা শো করেছি যেখানে রঞ্জিত মল্লিক আছে, কোয়েল মল্লিক তখন মাত্র ইন্ডাস্ট্রিতে এসেছে, কাজ মানে সিনেমাতে কাজ করবে। তারপর রূপা গাঙ্গুলি, তখনকার কলকাতার যারা আছে তাদের সাথে আমরা, উষা উথুপ, উনি, আরে উনি, এবং তখন ওই শোগুলোতে আমরা একসাথে, ইন্দো বাংলা শো ছিল তো, বাংলাদেশের আর্টিস্ট একটা গ্রুপ, মানে ইন্ডিয়ান একটা গ্রুপ, তাদের সাথে যখন কাজ করেছি, সেই ট্রিপটা অনেক মজার ছিল, এক্সপিরিয়েন্স, মানে খুব আমাকে আনন্দ দেয়। এবং উষা উথুপ উনি কি করেছেন, শো শেষে উনি প্রত্যেকের জন্য না গিফট দিয়ে গেছেন, কোনো দরকার ছিল না, প্রত্যেকের জন্য একটা একটা করে উনি কুর্তি গিফট করেছেন। আর মিঠুনদার একটু গল্প আছে মজার। আমরা লন্ডনে শো করছি, তো এরকম আমরা অনেক বড় বড় গাউন বা ঘাগরা পরি না, লেহেঙ্গা পরি। সো লন্ডনে শো শেষে ওখানে যখন তখন বৃষ্টি হয়, তো এখন আমার লাগেজে তো বাকি কাপড় চোপড়, মেকআপের জিনিস আছে, আর এখন আমি ঘাগরা ধরছি নাকি লাগেজ ধরছি, তো এরকম করে আমি হাঁটছি। তো মিঠুনদার সাথে অলরেডি বাউন্সার আছে, বডিগার্ড আছে, আমাদের সাথে নাই। তো মিঠুনদা বলছে, ব্যাগটা আমাকে দে। না না আপনাকে কেন দেবো দাদা, মানে দে বলছি। কি ব্যাগটা নিলে কি আমার জাত যাবে? তুই তোর লেহেঙ্গা ঘাগরা সামলা, এখানে পড়ে যাবি, আমাকে ব্যাগটা দে। উনি ব্যাগটা নিল, ওনার পরে ওনার বাউন্সার এসে, স্যার আমাদেরকে ব্যাগটা, এতক্ষণ তো আসুনি, এখন আমি নেওয়ার পর আসছো কেন, লাগবে না, চল তোকে গাড়ি পর্যন্ত। উনি আমাকে আগে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিল, লাগেজটা দিয়ে দিল পরে। মানে আমি তখন বললাম যে এত বড় অভিনেতার যে এই ধরনের এত ম্যানার, মানে বাকি সবার শেখা উচিত। ওখানে আরো 2জন হিরো ছিল বাংলাদেশের। তারপরে তো আমি রুমে গিয়ে ইচ্ছা মতন শিখ, তোরা শিখ কাছ থেকে, নামটা বললাম না, বলা দরকার নেই। থ্যাংক ইউ আপু, আমি মানে তোমার সাথে গল্প শেষই হচ্ছে না, এবং একটার পর একটা তুমি গল্প করছো, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, মজার গল্প, মনে হচ্ছে আমিও ওখানে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর কামিং এপিস্টারের শো। আমি শুনেছি তোমার গানের গলা অনেক সুন্দর, সো তোমার একটা
কোকিল কণ্ঠে একটা ছোট দুই লাইন গান শুনতে শুনতে আমরা শেষ করব। তার আগে এপি স্টারের দর্শকদেরকে তুমি একটু প্লিজ কিছু বলো। এপি স্টারকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য, এবং এপি স্টারের দর্শক যারা আছেন তারা সবাই আপনারা সিনেমা হলে যান, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ছবি রিলিজ হয়েছে এবং আপনারা প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করুন, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে কিন্তু সিনেমা একটা বিশাল বড় আনন্দ। তো সিনেমা হলে যাবেন, ছবিগুলো দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ঈদের যে কোনো সিনেমা যাতে আমি কাজ করতে পারি সেজন্য একটু বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, ঈদ মুবারক। আমাদের অনুষ্ঠানে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো আয়োজন, আরো তারকাদের গল্প দেখতে চোখ রাখুন এশিয়া পোস্টের পর্দায়। ঈদ মোবারক, আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক। আপু, তোমার গান শুনবো। আমার না এখন ইদানিং একটু একটা জিনিস বেশ ভালো লাগছে, মজা লাগে, যে আমার পুরনো আমার মানে ছবির গানগুলো কিন্তু এখন নতুন করে হিট হচ্ছে। যেমন একটা আছে বুক চিনচিন করছে হায়, এটা তোমার ছবির গান আমার ছিল। ছবির গান ছিল, আমার আর মান্না ভাই রিমেক করা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে অনেকেই হিট, কেউ জানতো না Super যে duper hit। হ্যাঁ, তোমার এটা ছবির গানে আমার কেউ ছবির ওইভাবে গান কেউ জানতো না। এখন জানে। তারপর আরেকটা ছবির গান এখন ইদানিং অনেকে কভার সং করছে, সেটা হচ্ছে আমার দুনিয়া থেকে চুরি করে, এরকম একটা গান, ওটাও ভালো লাগছে যে আমার গানগুলি এখন নতুন করে গাচ্ছে মানুষগুলো, যদিও অনেকে জানে না। তো আমি বুক চিনচিটা বরং গান Please, ঈদের একটা vibe আছে। ভাইব আছে। হ্যাঁ, রেডি? তুমিও গাও আমার সাথে প্লিজ। বুকে চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়, বুকে চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বম্পর পড়ছে একটা ইরান থেকে এসে মৌসুমী আহমেদের কোলে বম। বলে দিলাম আমার সিক্রেট, আমি কিছু বললে আমি থাকতে পারি না ডক্টরের কাছে যাই। হ্যাঁ, আর আমার এই একটা জায়গায় অ্যালার্জি, ধরো অসুস্থ এরকম হয়েছে, তাও আমার না না আমি চলে যাই, গেলে হালালা ইনজেকশন দেয় আর 100টা টেস্ট দেয়। আমার তো ইনজেকশন দেন যত পারেন নেন, আমি ঠিক করে দিই, হাত আগায় দিই, Oh my God! এবং তাকায় থাকে, আমি বলছি, না না হচ্ছে না, এখান থেকে এবার আমরা সিনেমা কপালটা মুছমুছে না, আবার কপাল একদম ঘাম।